হচ্ছে, আগে আমরা 20 আওয়ার্স ধরে শুট করতাম, এখন 10 ঘন্টা শুট করি। আচ্ছা, এবং মানে তুমি তো মানে তোমার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, তুমি স্টুডিওতে রাতও কাটিয়েছিলে, তুমি সেই বলেছিলে। তখন তো 4 ঘন্টা গ্যাপে শুটিং হতো না। হ্যাঁ। আর আমি থাকি নর্থ কলকাতায়, আর ওটা শুটিংটা তোমার প্লেস ছিল হচ্ছে তোমার P51 রিজভিস তারাতলা। হ্যাঁ। তো অবভিয়াসলি মানে ওটা তো যাতায়াত করতে 1 ঘন্টা, 2 ঘন্টা ঘুমিয়ে ম্যাটার মানে সত্যি ডাজন্ট মেক সেন্স। হ্যাঁ হ্যাঁ। তোমার সঙ্গে যেটা আমার কালকে কথা হচ্ছে, তুমি বলছিলে যে একটা টেলিভিশনে একটা টাইমও ম্যাটার করে, যে ফ্যামিলি মানে টাইমটা। এক্স্যাক্টলি, মানে একটা তো বিশাল ভালো সুন্দর গল্প, কিন্তু তোমার দেখানো হচ্ছে রাত্রিবেলায়, ভিউয়ারশিপও কমে যাচ্ছে না। ভালো প্রডিউসার পেতে হবে, ভালো লেখক হতে হবে, ভালো অ্যাক্টর হতে হবে, আর ভালো বেস্ট টাইমও পেতে হবে। সব অনেক কটা ফ্যাক্টর আছে, একসঙ্গে মিললেই শো হিট হয়। প্রথমত বাংলাদেশের ডেটা, আই ডোন্ট বিলিভ বাংলাদেশি ডেটা। কি ডেটা আসছে, কেউ বলছে 50 কোটি টাকা, কেউ 60 কোটি টাকা, স্টুপিডিটি। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট ডেটা। বেঙ্গলের ডেটা আই বিলিভ। হ্যাঁ, কেন কি আমাদের একটা স্ট্রাকচার আছে, ওখানে ওরকম স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না, আমার মনে হয় না আছে। ঠিক আছে, কিন্তু 50, 60, 70 কোটি ইটস নট আ ম্যাটার অফ জোক। বলছে মানে ইউএই তে বলছে দুবাইতে প্রচুর ভালো চলছে, কিন্তু আমি একটা পোস্টার দেখিনি দুবাইতে গিয়ে। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমার সঙ্গে রয়েছে সোমরাজ দা। তো আজকে দাদার স্টুডিওতে এসেছি। তো দাদা কেমন আছো? খুব ভালো আছি, এন্ড ওয়েলকাম টু দুলারি স্টাইল। তো আমাকে ডাকার জন্য। তো তুমি আমাকে প্রথমে বলো যে তোমার ছবি আসছে দেবী, যে ছবিটার ট্রেলার আমরা গতকাল দেখলাম, বেশ ভালো লেগেছে। তোমার এই ছবিটার রাজি হওয়ার কারণটা যদি একটু বলো। সৌপ্তিক, রনিতা, সৌপ্তিকের সঙ্গে আমার লাস্ট 2 বছর ধরে একটা কাজ করার প্ল্যান ছিল, সেটা সামা হয়ে উঠছিল না ফর ভেরিয়াস রিজনস। ফাইনালি একদিনও ফোন করে, তো যে ভাই এইটা আমি প্ল্যান করেছি, তোকে এই সিনেমাটা করতে। আমি গল্পটা জানতাম। এবার দেখো, আমার ইন্ডাস্ট্রি সিনিয়র, আমার আগে থেকে অ্যাক্টিং এ কাজ করছে, তারপর থেকে ডিরেক্টর হয়েছে, প্রডিউসার হয়েছে, তো ওইটুকুনি বেসিক সাপোর্ট যদি আমরা এজ এ কালিগ না দিতে পারি কাউকে। আচ্ছা, এবং তোমার যে লাইন আপটা আমি যদি দেখি, যে তুমি একটার পর একটা অন্যরকম প্রজেক্ট সবসময় করে এসছো, মানে কোনো রকম ক্যারেক্টার একই রকম বা এরকম কিছু নয়। তো তুমি বলো যে তোমার স্ক্রিপ্ট চয়েসটা কি দেখে করো? দেখো, একই রকম নয়, একটা বেসিক সিমিলারিটি আছে। এটা যে বিশাল যে ভেরিয়েশন আছে সেটা নয়, এন্ড দ্যাট ইজ কনসিয়াস। মানে এরম নয় যে মানে আমি চেষ্টা করেছি এইটা এরম, মানে এইটার থেকে এইটা একদমই আলাদা হোক। তো অনেকটা ডিপেন্ড করে তোমার রাইটারের উপরে, রাইটার কেমন ভাবে ভাবছে। আমার অনেকটা অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করে। আমি দ্য কাইন্ড অফ অ্যাক্টর আই অ্যাম, আমি প্রতিটি চরিত্রে 75% আমি নিজেকেই রাখি, 25% অন দ্য অথর ব্যাক হয়, কেমন ভাবে ডিরেক্টর পারসিভ করছে সেটা হয়। এইটা নয় যে আমি ইচ্ছে করে কনসিয়াসলি তোমার আলাদা করার চেষ্টা করি, সেটা নয়। কনসিয়াসলি আমি চেষ্টা করি there has to be a little bit of Somraj in every character. There are actors, কিছু অ্যাক্টর আছে যারা একদম এইটার থেকে এইটা একদমই আলাদা করে দেয়, করার চেষ্টা করে, but that is not my approach. আমার এইটার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এবং তুমি যখন টিভি সিরিয়ালে যখন স্ক্রিপ্ট সিলেক্ট করো, মানে একটা তো কিছু দেখে করো, প্রথম দিক থেকে এত হিট তুমি সিরিয়াল দিয়ে এসছো, এখন তো কিছু একটা দেখে করো, সেখানে কি দেখো? এখন দেখি হচ্ছে লাভ স্টোরি আছে কিনা, ফ্যামিলি ড্রামা আছে কিনা, যেটা ওয়ার্ক করবে মার্কেটে সেটা দেখা, সেইগুলো ওরকম টাইপের সাবজেক্ট চুজ করার চেষ্টা করি। এক্সপেরিমেন্টাল আমি টেলিভিশনে করতে চাই না। এক্সপেরিমেন্ট করতে গেলে ফিল্মস আর ওয়েবে করা উচিত। আমি আমার এটা ভিউ পয়েন্ট, টিভিতে আমি এক্সপেরিমেন্ট করতে চাই না। যেরকম তোমার লাস্ট সিরিয়াল হচ্ছে চিনি, সেখানে যদি আমরা দেখি সেখানে একদম ভরপুর ফ্যামিলি ড্রামা রয়েছে, কিন্তু সেখানে রোমান্টিক দিকটা একটু কম। অপলার সঙ্গে বা চিনির সঙ্গে সেখানে রোমান্টিক পয়েন্ট একটু কম। তো সেটা রাজি হয়েছিল কি দেখে? কোনোদিন আগে থেকে বোঝা যায় না, এটা পুরো রাইটার্স পার্সপেক্টিভ। রাইটার যে চেয়েছে তার গল্পে, তার শো, যে রাইটার সেই তো প্রডিউসার, তারা চেয়েছেন তার শো কেমন অ্যাঙ্গেল দিয়ে যাবে, কেমন টাইপের গল্প হলে তার নাম্বার আসবে, সেটা পুরোপুরি তার ক্রিয়েটিভ ডিসিশন। ইয়েস, হ্যাভিং সেড দ্যাট, তোমার ডেফিনেটলি মানে আমি অ্যাজ অ্যান একটা 4টা জিনিস বলতেই পারি, কিন্তু এটা তো আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি না। ওনার পয়সা লেগে আছে, ওনার শো, ওনাকে হিট করাতে হবে, ওনাকে নাম্বার আনতে হবে। রেসপন্সিবিলিটি একটা অ্যাক্টরের থেকে, ইয়েস অ্যাক্টরসদের অনেক রেসপন্সিবিলিটি হয়, যারা ফেস থাকে, লিড তাদের হয়, তার থেকে বেশি রেসপন্সিবিলিটি আমি মনে করি প্রডিউসারেরও হয়। তার টাকা লেগে আছে। আচ্ছা, আর তোমার তো আপকামিং একটা টেলিভিশন আসছে জি বাংলায়,
প্ল্যান হচ্ছে তো তাই। হ্যাঁ, যেটা অর্কদার প্রোডাকশন থেকে আসছে। আপাতত প্ল্যান হচ্ছে সেটা। হ্যাঁ, তো তুমি বলো যে মানে জি বাংলায় অনেকদিন পর তুমি ফিরছো, এই ছেলেটা ভেলভেলেটার পর বহু বছর পর তুমি ফিরছো, তবে এইটা কেমন লাগছে মানে ঘরের ছেলে ঘরে ফেরাটা? জি বাংলায় কিন্তু ফেরার ব্যাপার নয়, আমার যদি খেয়াল করে দেখো আমার টোটাল 10টা সিনেমা করেছে। হ্যাঁ হ্যাঁ, জি5 এর রয়েছে, অল অফ দেম আর হ্যাঁ সব কটা। তো প্রতি বছর আমার জি এর সঙ্গে কোনো না কোনো অ্যাসোসিয়েশন থাকি, পলাশের বিয়ে হোক, খোঁজ হোক, নিখোঁজ হোক, হোয়াটএভার সিনেমা আমি করে থাকি, সব জিতে বিক্রি হয়েছে স্যাটেলাইটে। তো জি এর সঙ্গে তো কানেক্টেড আছি। এবার টেলিভিশনের কারণটা হচ্ছে সামহাও একটা শো কমপ্লিট করার পরে যা হয়, আগে অন্য চ্যানেল অ্যাপ্রোচ করেছে, স্টার অ্যাপ্রোচ করেছে, তো স্টারের করেছি। এখন তোমার যেটা আগে আমি অলওয়েজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বিশ্বাস করি, তো এখন এবার এই পার্টিকুলার শো বা অর্ক গাঙ্গুলি হোক, এ আমার ছোটবেলাকে দাদার মতন। ওর সঙ্গে ওর আমি জীবন কাঠিও করেছি, মানে অর্গানিকের ফার্স্ট প্রোডাকশন জীবন কাঠি আমি করেছি। তো এদের সঙ্গে না প্রফেশনাল রিলেশনশিপ নেই। এই ছেলেটা ভেলভেলেটাতেও অর্ক গাঙ্গুলি ছিল, মীরা গাঙ্গুলির ছেলে। তো আমি কাস্টিংটাই হচ্ছে বিকজ অফ অর্ক গাঙ্গুলি এই ছেলেটা ভেলভেলেটাতে। তো ও যদি আমাকে যে কোনো সময় বলবে আমি যে কোনো সময় করবো। এবং তোমার তো প্রথম সিরিয়াল গৌরীদান ছিল, তো গৌরীদান থেকে এখন যে তুমি টেলিভিশন করছো, টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থাটা কি বুঝছো? মানে গৌরীদানের সময় একটা আলাদা রকম অবস্থা, নন এসি ফ্লোর ছিল। হ্যাঁ এখন আরামে শুট না না মানে আর কি বুঝছো? আরামে শুট করা হয়। না না মানে ইন্ডাস্ট্রির অবস্থাটা বলতে যে ইন্ডাস্ট্রি কতটা চেঞ্জ হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে সেটা। বেটার ক্যামেরাস ইউজ করা হয়, বেটার সেট, লুকিং অনেক বেশি প্রফেশনাল। আগে হোমলি এনভায়রনমেন্ট বেশি ছিল, এখন প্রফেশনাল বেশি। এর কারণটাই হচ্ছে আগে আমরা 20 আওয়ার্স ধরে শুট করতাম, এখন 10 ঘন্টা শুট করি। আচ্ছা, এবং মানে তুমি তো মানে তোমার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, তুমি স্টুডিওতে রাতও কাটিয়েছিলে, তুমি সেই বলেছিলে। তখন তো 4 ঘন্টা গ্যাপে শুটিং হতো না। আর আমি থাকি নর্থ কলকাতায়, আর ওটা শুটিংটা তোমার প্লেস ছিল হচ্ছে তোমার P51 রিজভিস তারাতলা। তো অবভিয়াসলি মানে ওটা তো যাতায়াত করতে 1 ঘন্টা, আমি 2 ঘন্টা ঘুমিয়ে মানে সত্যি ডাজন্ট মেক সেন্স। আর আমি কোনোদিন আমার বেস শিফট করতে চাইনি। আমার প্রচুর বন্ধুরা যারা নতুন কাজ শুরু করেছিল, যারা নর্থে থাকতো, তারা টলিগঞ্জ সাইডে নিজেদের বাড়ি শিফট করেছে। আমি মা বাবাকে ছাড়তে চাইনি, আমি মা বাবার সঙ্গে থাকতে চাইছি। তো ইয়েস, তো আমাকে কিন্তু ওরম নয় যে আমি মাসের পর মাস থেকেছি, মানে 2-3 দিনের ব্যাপার, শিডিউল চাপ ছিল বলেই। আর মজা করে, ট্রাস্ট মি, মানে হয়তো আগের ইন্টারভিউতে কেমন ভাবে গেছে আমি জানি না, আমি কিন্তু প্রচন্ড মজা করেছি ওই রাত, ওই হোল নাইট গুলো। আমার শুধু আমি থাকিনি, আমার সঙ্গে তো আরো ইপিরা থেকেছে, একদম মনে হচ্ছে লড়ছি, লড়াই করছে এরকম টাইপের। আচ্ছা, আর তুমি যখন সিনেমায় তুমি করছো, জি বাংলা সিনেমা অরিজিনালস এর কাজ যখন করেছিলে, তুমি পরপর 3টে কাজ করেছিলে জি বাংলা অরিজিনালস এর। একটা রাগিনী বলে কাজটা করেছিলে, চলো লেটস লাইভ করেছিলে, আর ফিরে দেখাটা করেছিলে, যেটা কৌশানী মুখোপাধ্যায়ের সাথে যে সিনেমাটা ছিল ফিরে দেখা। জয়মা দুর্গা, হ্যাঁ, আর জয়মা দুর্গা করেছিলে। তো এই যে 4টে জি বাংলা অরিজিনালস এর পর আরেকটা আছে মনে, আর আমার 3টে নাম মনে ছিল, তুমি একটা বললে 4টে, আরেকটা আছে মনে। তো যাই হোক, হ্যাঁ। আর জয়কালী কলকাতা ওয়ালি এটাও জি5 এর প্রজেক্ট। ওটা তো জয়কালী কলকাতা ওয়ালি, পলাশের বিয়ে, ওগুলো সিনেমা, হ্যাঁ ওগুলো জি5। ওটা তোমার নিখোঁজ, তারপরে ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে আরেকটা করেছিল তোমার হচ্ছে, যেটাতে আয়ুষিদিও ছিল। না, ওটাতে সুস্মিতা ছিল আমার অপোজিটে। ও হ্যাঁ, আয়ুষিদি ছিল হচ্ছে তোর রাধাচন্দ্র ছবি, আম্রপালি। হ্যাঁ হ্যাঁ, বনিদা ছিল। হ্যাঁ, তো অনেকগুলো কাজ জি5 এর সাথে করছো, আর জি বাংলা সিনেমা অরিজিনালসও করেছো। তো জি বাংলা সিনেমা অরিজিনালস করার কারণটা কি ছিল? কারণ এটা একটা প্রথমত শর্ট ফিল্ম, যেটা টিভি পর্দায় দেখানো হচ্ছে। আচ্ছা, মানে একটু যদি বলো যে কারণটা কি ছিল, মানে কোনগুলো বিদেরি? না না, জি বাংলা সিনেমা অরিজিনালস যেগুলো। এবার ওইটা তো আমি টেলিভিশন করছি, টেলিভিশন সিরিয়াল করতে করতে অপরচুনিটি পেয়েছি, মানে চললে স্লিপে অপোজিট হচ্ছে শাইনি ঘোষ ছিল, রানা সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ, কে না করবে, তাই না? টেলিভিশনে যে ছেলেটা প্রথম টেলিভিশন করছে, করতে করতেই সে একটা ফিল্ম টাইপের, টেলিফিল্মে বলতে পারো, টেলিফিল্মের অপরচুনিটি পেয়েছে। যা এসছে ডান কার্লিং এ। আচ্ছা, আমার আই এম নোবডি টু চুজ, আই এম লাকি যে ওরা আমাকে চুজ করেছিল। সুদেষ্ণা রায় এবং অভিজিৎ, সুদেষ্ণা আন্টি আমার মানে অনেক ফেভারিট ডিরেক্টর, 4টে কাজ করেছি। যেটা তুমি বলছো লন্ডনে ওই সিনেমাটা নিখোঁজ, শেষ রক্ষা। আচ্ছা, শেষ রক্ষা, লন্ডনে সুদেষ্ণা রায়, আরো মাঝখানে জয়কালী কলকাতা ওয়ালি সুদেষ্ণা রায়,
চারটে ফিল্ম করেছি আমি সুদর্শনের সাথে। আচ্ছা, আর তুমি তো মানে জি5 এর কাজগুলো যখন করছিলে তখন দেখছিলাম হলের ছবি খুব কম আসছে, হলের ছবি তখন অ্যাকচুয়ালি সিনেমাগুলো হলে রিলিজ করার জন্য হয়েছিল, বাট তখন কোভিড এর পর একটা ট্রেন্ড এলো যে সবকটা এক বালকে ঢুকে গেল জি5 এ। হ্যাঁ, আমি জি5 এর টিমকে বলেছিলাম, তোমার আমি পলাশের দিয়ে ছবিটা রিভিউ করেছিলাম, আমি পজিটিভ রিভিউ করেছিলাম, ওরা হুটহাট করে কপিরাইট দিয়ে দিয়েছে। এবার আমি জি5 এর টিমকে বলি, তো বললো যে নেক্সট টাইম বেকার হবে না। তো পলাশের দিয়ে আমার খুব ভালো লেগেছিল। হ্যাঁ, খুব ভালো কনসেপ্ট ছিল, মানে একটা ফ্যামিলি ড্রামার মধ্যে, মানে তোমাকে যেরকমটা দর্শক দেখতে চায় মানে সেরকম হয়েছিল, তো ভালো লেগেছিল ওটা। তো তুমি বলো যে আরেকটা জিনিস, যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ালের টিআরপি একদম থাকছে না, যেটা মানে হ্যাঁ মানে বেঙ্গল টপার, তোমার সময় যে সিরিয়াল গুলো বেঙ্গল টপার হতো সেগুলো 12-13 হতো, তো এখন সেটা 7। মাঝখানে একটা ফরম্যাট ঢুকে গেছে মানে মানে টেলিভিশন দর্শক তো আছেই মানে এখনো। না একটা ফরম্যাট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তোমার যে সময় 12-13 কথা বলছো, তোমার এই ছেলেটা টিআরপি যে সময় 12-13-14 উঠছে, সেই সময় সোশ্যাল মিডিয়ার কোনো ক্ষমতাই নেই। লোকে নিজের ছবি নর্মাল আপলোড করতো, স্ক্র্যাপ বুকের মতো সোশ্যাল মিডিয়া ইউজ করতো। এখন ইট ইজ আ বিজনেস টুল। লোকে এখন 30 সেকেন্ডে কন্টেন্ট দেখছে। আমি রিসেন্টলি একটা বিয়ের জন্য, ওটা কোনো মানে বেরোয়নি, ওটা খুব তাড়াতাড়ি বেরোবে, একটা ভার্টিক্যাল ড্রামা করেছি। আচ্ছা, মানে ওটা জি5 বেরোবে? জি5 একটা ভার্টিক্যাল ড্রামা, তো নতুন ফরম্যাট আসছে, লোকে ভার্টিক্যালি লোকে কন্টেন্ট দেখবে। ঠিক আছে, এটা এই বছরই বেরোবে। তো ভাবো, তো আমার প্রশ্ন হচ্ছে নতুন অনেক কিছু আসছে। ইয়েস, টেলিভিশন ভিউয়ারশিপ কমছে, কারণ যে তুমি বাড়িতে টেলিভিশন দেখো? হ্যাঁ, সময় হয় মানে ফোনে দেখি। এক্স্যাক্টলি, তো তুমি তো টিআরপিটা তুমি কমাবে। আচ্ছা, তোমার টিভিতে দেখতে হবে। হ্যাঁ, টিভি ভিউয়ারশিপ, তুমি টিভি বেশি দেখো না, দেখে আন্টি দেখে, তোমার মা দেখেন এবং দিদা দেখেন। তো ওই জেনারেশন টিভিতে স্ট্রিক করে গেছে, পরের জেনারেশন ফোনে চলে এসছে, রাইট? তো ওয়েবে দেখছে না, মাও অনেক সময় হটস্টারে দেখছে, শিফট হচ্ছে। এইটা এখন নাম্বার 1 শো। এখন কত টিআরপি দেখো? নাম্বার 1 শো 7 দেয়, 2 বছর বাদে 4 দেবে। তাহলে কোথায় যাচ্ছে টেলিভিশন? কোথায় যাচ্ছে? ভিউয়ারশিপ তো আছে, হ্যাঁ, বাট তাও তো বন্ধ হয়ে যাচ্ছে তো টেলিভিশন। সে বন্ধ হয়ে যাচ্ছে, তোমার এখন 2-3 বছর থাকবে না কোনো শো। এখন আমার মনে হয় আস্তে আস্তে টেলিভিশন শো 100 এপিসোড বা 200 এপিসোডে থাকবে। তুমি যদি দেখো যে আমরা যদি বলি অনুরাগের ছোঁয়া, যে সিরিয়ালটা তোমার শুরু হয়েছিল, অনুরাগের ছোঁয়া বা জগদ্ধাত্রী, ওটা যে ইন্ডাস্ট্রি ক্রিয়েট করতে পারবে না। একটা দুটো তুমি কেন কি এন এক্সাম্পল রাইট নাও, এভারেজ দেখতে হবে তোমাকে। এভারেজ দেখছি 6 to 8, 300, 300 এভারেজ, ঠিকঠাক, ফেয়ার এনাফ। এখন এটাকে মেনে নিতে হবে তোমাকে। আগে 1000 এপিসোডটা খুব কমন হতো, এখন 300টা খুব কমন হয়ে যাবে। 200 এপিসোড মনে হচ্ছে ঠিক আছে, চলেছে। যেরকম এখন অনেক সিরিয়াল দেখছি যেগুলো মানে 80 গানের এপিসোডই বন্ধ হয়ে যাচ্ছে। মানে 80 গানের বন্ধ হলো। এই তো সপ্তর্ষি মৌলিককে চেনো তো? মানে সপ্তর্ষি মৌলিকের একটা সিরিয়াল ছিল অষ্টমী, তো সেই সিরিয়ালটা 80 গানের এপিসোডে বন্ধ হয়ে গেল। অর্কদার প্রোডাকশন। তো ওই সিরিয়ালটা যেরকম 80 গানের এপিসোডে বন্ধ হয়ে গেল, মাঝখানে আরেকটাও শুরু হয়েছিল, দুর্গামণি বাগমামা, মানে তোমাদের সমসাময়িক হিরো রাহুল দেব বোস রয়েছে না, দেবাদ্রিতাদির বয়ফ্রেন্ড যিনি। ঠিক আছে, এবার দেখো কোনো গল্প কানেক্ট করবে। ওটা রাহুল দেব বোসের যে সিরিয়ালটা ছিল, ওটা ছিল হচ্ছে তুমি যে প্রোডাকশনে চিন করেছিলে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনো গল্প কানেক্ট করবে, কোনো গল্প করবে না, কোনো কেউ গ্যারান্টি দিতে পারে না। দ্যাটস ফাইন। মানে পরের শো দেখবে 1000 এপিসোড হবে, মানে এটা দিয়ে ইউ ক্যানট, এটা কটা হচ্ছে, 1টা 2টো 3টে, সেটা দিয়ে ইউ ক্যানট মানে ডিরাইভ দ্য ইন্ডাস্ট্রি ট্রেন্ড। ইন্ডাস্ট্রি ট্রেন্ড তুমি ডিরাইভ করতে পারো যে 300 এপিসোডটা অ্যাভারেজ বা 200 এপিসোড অ্যাভারেজ। 80-80 এটা ওয়ান্স ইন আ হোয়াইল হয়ে যাচ্ছে, ব্যাড লাক। মানে ওটা একদমই খাচ্ছে না বলে বন্ধ হয়ে গেছে, ওয়ার্কআউট করছে না, ওই গল্পটা ওই মুহূর্তে ওয়ার্ক করেনি, হয়তো আহেড অফ টাইম গল্প হতে পারে, হয়তো ওয়ার্কই করেনি। আর তোমার সঙ্গে যেটা আমার কালকে কথা হচ্ছে, তুমি বলছিলে যে একটা টেলিভিশনে একটা টাইমও ম্যাটার করে, যে ফ্যামিলি মানে টাইমটা। এক্স্যাক্টলি, মানে একটা তো বিশাল ভালো সুন্দর গল্প, কিন্তু তোমার দেখানো হচ্ছে রাত্রিবেলায়, ভিউয়ারশিপও কমে যাচ্ছে না। ভালো প্রডিউসার পেতে হবে, ভালো লেখক হতে হবে, ভালো অ্যাক্টর হতে হবে, আর ভালো বেস্ট টাইমও পেতে হবে। সব অনেক কটা ফ্যাক্টর আছে, একসঙ্গে মিললেই শো হিট হয়। যেটা তোমার এই ছেলেটা ভেলভেলেটা করেছিল 6:30 থেকে হলো, একদম প্রাইম টাইম। কুঞ্জ ছায়া প্রাইম টাইম, কুঞ্জ ছায়া বেশি চলেনি। কুঞ্জ ছায়া হিট তো না, মানে ওটা কি ফ্লপ? কুঞ্জ ছায়া 100 এপিসোডস।
ও আচ্ছা, তাহলে তোমার চিনিটা হচ্ছে হিট। চিনি ঠিক আছে, চিনি বাট ফ্যামিলি সিরিয়াল, ওটাকে সন্ধ্যাবেলা দেওয়া উচিত ছিল। হ্যাঁ কিঞ্জল ছাড়া ব্যাপারটা হচ্ছে কিঞ্জল ছাড়া কোনো মানে দে হ্যাড আ টেকনিক্যাল প্রবলেম, এর জন্য যে ক্লোজ ইট ডাউন, কিঞ্জল ছাড়া বন্ধ হওয়ার কথা ছিল না। এবার সেটা তো ওরম ভাবে তুমি মানে হিট ফ্লপ ডিরাইভ করতে পারবে না। হ্যাঁ ডেটা বলছে তোমার 100 হয়েছে, এবার তুমি বলতেই পারো 100 হয়েছে, তোমার ওয়ার্ক করেনি, কিন্তু ওই সেম গল্প নিয়ে আরো 4টে শো হিট হচ্ছে, কারেক্ট। আর তোমার তো লাস্টে জীবন কাঠি, জীবন কাঠি কত মোর দ্যান 550 এপিসোড, মানে জীবন কাঠি তো সান বাংলার সব থেকে তখনকার হিট সিরিয়াল, এখনো মানে লোকে পছন্দ করে। হ্যাঁ, এবং ইউটিউবে এখনো দেখো টিজার বা ট্রেলার সেটা মিলিয়ন ভিউ দিত। অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো লাভ স্টোরি ছিল না ভাই, হ্যাঁ টু আন্ডারস্ট্যান্ড আউট এন্ড আউট লাভ স্টোরি। দুঃখ, এই মেজরিটি দুঃখ, মানে লোকে যেটা পছন্দ করে, মানে অনেকটা কনসেপ্টও ম্যাটার করে না। তোমার ক্যারেক্টারটা ওখানে একটু অন্যরকম ছিল, তুমি যেরকম ক্যারেক্টার তুমি করে এসেছো সেখান থেকে একটা অন্যরকম। আমার খুব ভালো লাগবে এটা করতে। লাকিলি হচ্ছে পরে যেটা করবো সেম টিম, হ্যাঁ অর্গানিকই তো করছে, সেম টিম, সেম ডিরেক্টর, সেম সবাই। হ্যাঁ, আর ওখানে ক্যারেক্টারটা অল্প করে একটু বলো, মানে নতুন সিরিয়ালে ওটা তো ঠিকভাবে মানে আলোচনাই করিনি। মানে ওখানে তুমি রোমান্টিক তো আছে, মানে রোমান্টিক ওটা বেসিক কিছু কিছু মানে জিনিস আছে যেগুলো থাকবে, অবভিয়াসলি রোমান্স থাকবে। হ্যাঁ, যেরকম তোমার দেখো ভাই, সিরিয়াল ইজ অ্যাবাউট লং টার্ম গেম। রোমান্স থাকবে, দুঃখ থাকবে, কান্না থাকবে, ফ্যামিলি ড্রামা থাকবে, ইটস আ মিক্সচার অফ এভরিথিং। মানে সব একটা জিনিস নিয়ে একটা সিরিয়াল হতে পারে না, সিরিয়াল সবকিছু নিয়ে একটা সিরিয়াল হয়। আর তুমি তো মানে সিরিয়াল যেটা তুমি লাস্ট করলে চিনির পরে এটা আবার দিতে তুমি করছো, তো চিনির পরে গ্যাপটা নেওয়ার কারণটা বল, তুমি একটু গ্যাপ নিয়ে বললাম না না, আমি সেটা বলছি যদি টেলিভিশনে, না না আমি টেলিভিশনে আমি গ্যাপ নিই। হ্যাঁ, মানে সেটা একটু যদি বলো কেন? একটা স্ট্রেস যায় না, হ্যাঁ অনেক দিনের একটা শুট থাকে, একটা শুটের পর একটা স্ট্রেস যায়, ওটা রিলিফ পেতে হবে, অন্য ধরনের তো কাজ করতে হবে, শুধু টিভি করলে তো হবে না। একটা টিভির পরে 2-3টে সিনেমা করতে হবে, বা টিভি প্রবাবলি একটা সময় পরে বন্ধ করে দিতে হবে, শুধু টেলিভিশন ফিল্মে কনসেন্ট্রেট করতে হবে। আমার ক্যারিয়ার গ্রাফ সবসময় এরকম, তুমি ঠিকভাবে খেয়াল করে দেখবে। হ্যাঁ, তুমি আই অলওয়েজ টেক আ গ্যাপ। হ্যাঁ, মানে টিভি তারপরে একটা লং কমিটমেন্ট না। হ্যাঁ হ্যাঁ তোমার একটা কমিটমেন্ট যখন দেবো, ফ্রেশ হয়ে দিতে হবে। 1 বছর কাজ করার পরে একদম টায়ার্ড হয়ে গেলাম। আমার কিছু বন্ধুরা আছে যারা একটা প্রজেক্ট শেষ হতে না হতেই আরেকটা প্রজেক্ট করে, হ্যাটস অফ টু দেম, অনেকে আছে, হ্যাটস অফ টু দেম। ওদের ওই ফিজিক্যাল ক্যাপাসিটি আছে, এর জন্যই করতে পারে, আর ওরা মজা করে করছে, ভালো করে করছে। আমার ক্যাপাসিটি নেই। আচ্ছা, আর তুমি তো হলের তোমার যে রিলিজ ছিল, হলে দেবী তোমার রিলিজ হবে, দেবী একটা আউট অ্যান্ড আউট হরর ছবি, হরর ফ্যান্টাসি ছবি বাংলা। তো তুমি কি দেবীর আগের পার্টটা দেখেছিলে, মণিহারা, যেটা জি বাংলা অরিজিনালতে করেছিল, ওটা তোমার কেমন লেগেছিল? ভালো লেগেছিল। আচ্ছা, তুমি এবার ওখানে সৌম্যদার যে ক্যারেক্টারটা ছিল সে তো একটা রোমান্টিক ক্যারেক্টার ছিল, এখানেও তোমার ক্যারেক্টারটা যেটা আমরা ট্রেলারে দেখলাম রোমান্টিক অ্যাকশন থাকবে। তো তুমি এই ক্যারেক্টারটা যখন করেছিল তখন একটু ভয় লেগেছিল যে এরকম টাইপের ক্যারেক্টার, রোম্যান্স থাকছে, অ্যাকশন থাকছে, সঙ্গে এরকম একটা সুপার ন্যাচারাল ছবি, তো এটাকে একটা ভয় লেগেছিল? কেন? মানে কারণ আমরা কালকে যেটা এর সাথে কথা হলো, সৌপ্তিকটার সাথেও কালকে কথা হলো, যে আমরা হরর ছবি বলতে বুঝি শুধু ড্রামাটা থাকবে, যেরকম আমরা যদি আমার টু বি ভেরি অনেস্ট এইসব জিনিস নিয়ে আমি ওভারথিংক করি না। ভয় পাওয়ার কিছু নেই। ঠিকঠাক ডিরেক্টর হলে, ঠিকঠাক গল্প হলে, আমার যদি বেসিক নিজের লেভেলে কনফিডেন্স থাকে, একদম ক্লিয়ার আছে। আর মানে তুমি তোমার এখন মানে সিনেমার ক্ষেত্রে তুমি এই আগের ছবিটা করলে সুনেত্রা সুন্দরম, তার আগে সুনেত্রা সুন্দরম কিন্তু আমি কাজ করেছিলাম 2021-এ। আচ্ছা, ওটার রিলিজ আমরা দেখতে পেয়েছি 2025। 2025-এই তো বেরিয়েছে। 25-এই বেরিয়েছে, এই তো কিছুদিন আগে বেরিয়েছে। হ্যাঁ, এই তো কিছুদিন আগে বেরোলো। আমি প্রিমিয়ারে গেছিলাম, তুমি আসোনি তখন, তুমি বোধহয় বাইরে ছিলে শুটের জন্য। তো তুমিও আসোনি, পার্নদিও আসেনি, মানে পার্ন মিত্র। তো মানে সুনেত্রা সুন্দরমের কনসেপ্টটা খুব ভালো ছিল, বাট তোমার এটা করার কারণটা কি ছিল? কারণ তোমার ক্যারেক্টারটা কিন্তু ওখানে আমি যে ছবিটা দেখলাম যে খুব একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল। হ্যাঁ, মানে ওখানে পার্ন মিত্রর ক্যারেক্টারটাই মেন, ওর উপরই ওর সুনেত্রা সুন্দরমেরই জার্নি। সত্যি কথা বলবো, আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ পার্ন। আচ্ছা, মানে ওটার জন্যই তুমি করেছিলে? আচ্ছা, 2021 যদি খেয়াল করে দেখো, 2021 থেকে সিনেমা করা শুরু করি, কারেক্ট? সেই সময় যখন আমার কাছে একটা অফার আসে যেখানে পার্টনার হিরোইন, পার্টনার অপোজিটে হিরোর কাজ করা। হ্যাঁ, আমি পার্টনার প্রথম ছবি নবীনতে গিয়ে দেখে এসেছি, অঞ্জনা নিয়ে রাসোনা, ঠিক আছে? তার ঠিক 10 বছর বাদে আমার ওর অপোজিটে কাজ করার সুযোগ এসেছে, আমি ভাবিনি। ওকে, ডান। আচ্ছা, আর তোমার তো একটা সিরিজ রয়েছে কাটায় কাটায়, যেটা দারুণ সিরিজ ছিল একটা, মানে শাশ্বত চ্যাটার্জির সঙ্গে অনন্যা চ্যাটার্জি রয়েছে,
তো কাঁটায় কাঁটায় মানে যখন তুমি রাজি হলে তখন কি একটু ভয় লেগেছিল? কারণ আমি এই কারণেই বলছি, কারণ কাঁটায় কাঁটায় একটা ভালো উপন্যাস, এবার সেখানে যদি কেউ একটু বাজে অ্যাক্টিং করে লোকেরা সমালোচনা করে, আমাদের এখানকার লোকেরা যে এরকম বড় বড় এগুলো। আমি ঠিকঠাক করেছি তো? হ্যাঁ একদম। তো কাঁটায় কাঁটায় রাজি হয়েছিল। আচ্ছা, এটা একটা জিনিস বলি, এটা তুমি হয়তো ইনফরমেশনটা জানো না। কাঁটায় কাঁটায় কার লেখা বলো তো? ভুলে গেছি। নারায়ণ সান্যাল। আচ্ছা, সেটা হচ্ছে আয়ুষীর দাদু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওরাই ওদের গল্পটা যে ফাইনালি হয়েছে তার 5-7 বছর আগে থেকে ওরা সিনেমা বানানো, রাইটস দেবে, অনেক জায়গায় রাইটস এর জন্য চেষ্টা করেছে। ফাইনালি জি ওটা টেক আপ করেছে, জি ওটা নিয়েছে। তো ওই গল্পটা, সিরিজের পুরো গল্পটা, নারায়ণ সান্যালের প্রচুর উপন্যাস আছে, তো এটা ফ্যামিলির একটা গল্প। তো ওখানে এটা যখন হচ্ছে, যখন এটা অফার এসছে, ওটা না করা ইম্পসিবল। সচরাচর আমি কিন্তু কাটায় কাটায়, যদি গিভেন আ চয়েস, অন্য কারোর যদি লেখা হতো আমি করতাম না। কেন? মানে আমি অন্যভাবে, আমি ডিটেকটিভ সিরিজ হলে অন্যভাবে করতাম প্রবাবলি, মানে অন্য অ্যাপ্রোচ থাকতো, হতে পারে অন্য অ্যাপ্রোচ থাকতো, হতেই পারে। আমাদের জীবনে একটা ভিজন আছে, ঠিক আছে, অন্য অ্যাপ্রোচ থাকতো। কিন্তু যেহেতু মানে এটা নিজেদের মধ্যে, প্লাস কাস্টিং ওয়াজ ভেরি পাওয়ারফুল। শাশ্বত চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জি, সোহম চক্রবর্তী, ইয়েস, বিট্টু দা ছিল, পাইল দি আছে। তো যদি মানে এতটা ভালো কাস্টিং, অনসাম্বল, এটা মেইন করুন ব্যাপার না, ইটস অ্যান অনসাম্বল কাস্ট। কতদিনের শুটিং? 45 ডেজের শুটিং, ঠিক আছে। জি5 এর প্রথম দিককার ওয়েব সিরিজ, হাই, সুপার হাই বাজেট, ঠিক আছে। তো ওইটা একটা সুযোগ যখন এসছে, কেউ ছাড়ে, যেখানে জয়দীপ মুখার্জি ডিরেক্টর, চলো ডান। আর ওটা তো তোমাদের বাইরেই শুটিং হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, আর তুমি দাদা এতদিনই শুটিং হয়েছে, তোমার পাহাড়ের শুটিং হয়েছে 22 দিন। ওইটার পর থেকে আমি আর নর্থ বেঙ্গল যাইনি, আমি এত টায়ার্ড হয়ে গেছি। আর তুমি তো লন্ডনেও তো গেছিলে, মানে তোমার এডুকেশনের জন্য। তুমি ওটা তো আমার গ্রাজুয়েশনের জন্য। সবসময় তোমার উদাহরণ দেয় যে মানে বলে যে সোমরাজ দা এতটা পড়াশোনা করেছে, ইঞ্জিনিয়ার, অক্সফোর্ড থেকে। তো আমার মা যেহেতু জানে, অক্সফোর্ড না, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস। হ্যাঁ, তো মানে লন্ডনে তো কার্ডিফ, ওয়েলস। হ্যাঁ, তো ওখানের একটু এক্সপিরিয়েন্স যদি বলো, মানে ওখানে কেমন ভাবে কাটলো বা এখানে স্টুডেন্ট লাইফ। প্রচুর মজা করেছি, প্রচুর মানে মজা প্রচুর করেছি, পড়াশোনা প্রচুর করেছি, বন্ধু বান্ধব প্রচুর হয়েছে, তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে। তারাও ভাবতে পারে না আমি অ্যাক্টর হয়ে গেছি। আর মানে ওখান থেকে অ্যাক্টিং এ আসাটা কি করে হয়? 19-20 গ্ল্যাম হান্ট 2014। হ্যাঁ হতো, ওইটা উইনার আমি। হ্যাঁ, ওটা উইনার। আর আগে তখন কাস্টিং হতো ম্যাগাজিনস থেকে। হ্যাঁ, তো ইয়েস, লাইক দ্যাট। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি কাস্টিং হয় অনেক সময় ইনস্টাগ্রাম, ফেসবুকের ফলোয়ার দেখে। তো এটা নিয়ে তুমি কি বক্তব্য রাখতে চাইছো? জানি না, মানে একটু যদি ডিটেলসে একটু দর্শকদের বুঝিয়ে বলো। দর্শকদের বোঝানো কি আছে, মানে ঠিকই আছে না, মানে এখন তখন ম্যাগাজিন বেশি নেই, এখন ম্যাগাজিনের রিপ্লেসমেন্ট হয়ে গেছে ডিজিটাল। ডিজিটাল থেকে কাস্টিং হচ্ছে, নতুন মুখ তো কোথাও না কোথাও থেকে দরকার। মানে নতুন মুখ তো কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে না, তো চোখে যে বেশি পড়ছে তাকে নিয়ে কাজ করা। বাট অনেকে বলছে যে ইনস্টাগ্রাম বা রিল থেকে ফলোয়ার নিলে মানে আরে কি হয় যে তারা অভিনয়টা খুব একটা ভালো করে কোনো জায়গায় গিয়ে পারে। অনেকে কারা বলছে? অনেকে বলতে, অনেক ডিরেক্টর বলছে, অনেক প্রডিউসার বলছে। যেরকম তুমি বললে, আমি অভিজিৎ গুহর ইন্টারভিউ করেছিলাম, তো অভিজিৎ গুহ যেরকম বলছে যে এই যে ট্রেন্ডটা, এটা ওয়ার্ক করে না সবসময়। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, মানে অবশ্যই সবার পার্সপেক্টিভে আছে, বাট যারা নতুন ক্রিয়েটার্স, যারা, দ্যাটস দ্য ফিউচার। এবার এখান থেকেই হবে। ভুবন বাবুকে দেখেছো? ভুবন বাবু নিজে ইজ দ্য প্রডিউসার হিমসেলফ। তাজা খবর, ইটস আ হিট শো। তাহলে মানে গুড ব্যাড সব মিক্স আপ আছে আমাদের সোসাইটিতে। তোমাকে দেখে নিতে হবে এজ এ কাস্টিং ডিরেক্টর বা এজ এ প্রডিউসার, যে আমার একে নিয়ে আমার কতটা আমি করতে পারবো, এই কতটা পুল আপ করতে পারবে। আর শুটিং এ যাওয়ার আগে তুমি আগে টেস্ট তো করবে, খারাপ হলে নেবে না, ভালো হলে না। হ্যাঁ, উনি সেটাই বলছে যে এখন অডিশনও নিচ্ছে না কেউ, মানে ডাইরেক্ট ওকে নিয়ে কাজ করে। যদি ওয়ার্ক করে, এটা হঠাৎ করে করছে কেন? নিশ্চয়ই কোনো না কোনো ফরম্যাটে ওয়ার্ক করেছে। আমি বলছি না এটা করতে হবে, মানে একটু টেস্ট করে নিলেই হবে। তোমার অতটা ডিপে কে যাবে? মানে দিস ইজ দ্য ট্রেন্ড তুমি কি করে যাবে? আজকে তুমি তাহলে আজকে বড় ক্যামেরা আনোনি কেন? আমার মানে বাজেটটা যখন বেশি হবে। রাইট, নাম্বার 2 এটা কোথায় যাচ্ছে? এটা ইউটিউব। আচ্ছা, বুঝতে পেরেছি। ধরো তুমি তো একটা মানে ধরো স্যাটেলাইট টিভি চ্যানেলের জন্য চাকরির জন্য খোঁজ নিতে, তুমি নিজের চ্যানেলের জন্য শুরু করে দিয়েছো উইথ আ ফোন। হচ্ছে কেন? দ্যাটস দ্য ট্রেন্ড, রাইট?
আচ্ছা, বুঝতে পারছি। এবার ব্যাপারটা ক্লিয়ার। তো তুমি বলো যে আরেকটা জিনিসও তুমি একটা ইন্টারভিউতে বলছিলে, সৌরভদার ইন্টারভিউতে তুমি বলছিলে যে আমরা এখন যখন নেটফ্লিক্স দেখছি বা যখন অ্যামাজন দেখছি তখন আমাদের ভালো না লাগলে ওই স্কিপ বলে একটা অপশন থাকে 10, তো ওটা আমরা ক্লিক করে দিতে পারছি, বা ভালো না লাগলে বন্ধ করে দিচ্ছি, পরের দিন দেখছি। প্লাস 2x স্পিডে দেখছি। 2x স্পিডে আমি প্রচুর সিরিজ দেখেছি 2x স্পিডে। মানে স্কুইড গেম 4 কি তুমি দেখেছো? এইটা দেখছি। আচ্ছা, ওটা কি 2x এই দেখছো? না না না, ওটা ভালো সিরিজ দেখছি। কোন সিরিজ ধরো বোরিং হচ্ছে কোনো কোনো জায়গায় 2x করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, 2x এর দেওয়ার কারণটাই এটা। মানে ভালো মানে এটা কাউকে ইনসাল্ট করা নয়। 2x দেওয়ার কারণটাই এটা। আমার এখন টাইম নেই, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। ধরো আমার একটা জায়গা, আমার অফিস চলে আসছে 10 মিনিটে, কিন্তু দেখাচ্ছে 20 মিনিট, আমাকে গল্পটা শেষ করতে হবে। 2x এ দেখে নাও, 10 মিনিটে শেষ। আচ্ছা, কনভিনিয়েন্স এর দুনিয়া। হ্যাঁ, তো ওই স্কিপ অপশনটার কথা তুমি কেন বলে, মানে একটু যদি ডিটেলসে বলো। মানে হ্যাঁ, মানে অপশন দিয়েছে, এবার তোমার ভালো লাগলে তুমি স্কিপ তো করবেই। ধরো এই ইন্টারভিউটা কারো ভালো লাগলো না, হ্যাঁ, সে স্কিপ করে দেবে। স্কিপ করে দেবে। আচ্ছা, এবং আরেকটা জিনিসও আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে নেপো কিড যাদেরকে বলা হচ্ছে, যেটা সিনেমার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, সিনেমার ক্ষেত্রে তাদেরকেই বেশি আনা হচ্ছে। যেটা আমরা যদি বলি বলিউডের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে, আমাদের টলিউডের ক্ষেত্রে খুব কম হচ্ছে। তো এটা নিয়ে তুমি টলিউডের ক্ষেত্রে কম হচ্ছে কেন? কি টলিউডের পরের জেনারেশন তৈরি হয়নি। হ্যাঁ, আমার ছেলে হলে তৈরি হবে, হ্যাঁ, তখন দেখা যাবে। বা তোমার প্রসেনজিৎ চ্যাটার্জির ছেলে মানে কৃষাণজিৎ চ্যাটার্জি, সেও আসেনি এখন ইন্ডাস্ট্রি। আসবে, হ্যাঁ, যদি কোনোদিন আসে আসবে, প্রবলেম কি আছে? তো নেপো কিডটা নিয়ে তুমি কি বলতে চাও? আরে যার বাবা যেই প্রফেশনে আছে বা প্রফেশনে আছে, সে তো একটা বেসিক অ্যাডভান্টেজ পাবেই। মানে এটা কি ঠিক? ঠিক ভুলের কি আছে? ইটস এন ওপেন মার্কেট। আচ্ছা, মানে সে যদি অ্যাক্টিং না পারে, মানে আমি তাই জন্য বলি, অ্যাক্টিং না পারে, তাহলে প্রডিউসার যে পয়সা লাগাচ্ছে সেটা তার প্রবলেম না। হ্যাঁ, আর আরেকটা জিনিস আমরা সিনেমা দেখবে না, দর্শকের তো ওই চয়েসটা তো আছে। হ্যাঁ, তার সিনেমাটা না দেখা, কেউ তো ফোর্স করছে না, যাও গিয়ে দেখো। একটা সিনেমা খারাপ করে পরের থেকে দেখবে না, হয়ে গেল। আর এখন আমরা আরেকটা জিনিসও খুব বেশি করে দেখছি, কর্পোরেট বুকিং, যেটা বাংলা হিন্দি সমস্ত সিনেমার ক্ষেত্রেই হচ্ছে। দেখছি সৌমঙ্গলপুর 3 দিন হাউসফুল, আইনক্স হাউস সিটি, মানে হলুদ, মানে মাঝখানে রো থেকে পুরো সোল্ড আউট টিকিট। তাই নাকি? তারপরে আমার একটা বন্ধু এটা দিয়ে দেখতে গেছে, সে বলছে দর্শকের তো হলে লোকই নেই। কি অবস্থা! হ্যাঁ, মানে এটা নিয়ে কি বলবে, মানে কর্পোরেট বুকিংটা নিয়ে কি বলবে? কি বলবো, আমার তো কোনো সিনেমা হলে রিলিজ করেনি। মানে তোমার কি এটা ঠিক মনে হয়? মেবি দ্যাটস এ স্ট্র্যাটেজি। আচ্ছা, মানে এটা যদি প্রমোশনাল স্ট্র্যাটেজি হয় তাহলে দ্যাটস এ স্ট্র্যাটেজি। কেন কি আলটিমেটলি তো তোমার 100 টাকা তোমার সিনেমা, তুমি নিজের টাকাটা নিজে রিইনভেস্ট করছো, নিজে ফেরত পাচ্ছ। বলে না ভিড়ে ভিড় বাড়ে, মেবি দ্যাট ইজ এ কনসেপ্ট। কিন্তু মানে আমি অতটা মানে ডিপে ঢুকতে চাইনি, বিকজ আমার কোনো প্রপার সিনেমা হলে বেরোয়নি। কিন্তু যেটা দেবী আসবে, দেবী আসবে, দেবী তো কোনো বেরোয়নি, আসবে। দেবীটা প্রপার টিল নাও এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো কিন্তু বেরোয়নি। সুনেত্রা সুন্দরম তোমার যখন রিলিজ করেছে আমি ইনভলভই ছিলাম না। 2021 সিনেমা, তুমি বললে প্রমিনেন্সি আমার ছিল না। 2021 সিনেমা 2024 বেরোচ্ছে, 25 বেরোচ্ছে। কি তুমি কি থাকবো এটাতে? প্লাস ঠিকভাবে প্রডিউসার কে ডিরেক্টর কি করতে চাইছে ওটা ঠিক নেই। মানে তুমি রাজি হয়েছিলে শুধু ওই পান্না মিত্রের জন্য? অ্যাবসলিউটলি, অ্যাজ কনসেপ্ট। আচ্ছা, আর মানে তোমার কনসেপ্টটা আমারও ভালো লেগেছিল ট্রেলার দেখে, বাট এক্স্যাক্টলি এবার কে মানে কোথা থেকে কি প্রমোশন হচ্ছে না হচ্ছে কোনো পার্টিকুলার ঠিক নেই। এটা সবকিছু স্ট্রাকচার দরকার। এবং মানে তুমি তো এই ছবিটা করার আগে তো হলের কাজ সেরকম ভাবে কিছু করোনি। আমি আরই দেখলাম তোমার, তুমি একটা ক্যামিও করেছো। আরই তো তোমার মানে বিকজ অফ ইয়াসদা নুসরদি। হ্যাঁ, মানে ওনাদের জন্যই কি আরিটা তোমার করা? অ্যাবসলিউটলি, ওরা দেয়ার ফ্রেন্ড অফ মাইন। আমার এই স্টুডিও ওপেনিং করেছে। হ্যাঁ, আমি দেখেছি টলিউড অনলাইন থেকে। অ্যাবসলিউটলি, দে আর ভেরি ক্লোজ টু মি। আর আরিটা এমনি তোমার করে কিরকম লেগেছে? ওইটুকু সিন খুব ভালো লেগেছে। আরে यार খুবই ভালো। মানে এর পরের যদি 10টা ছবি যদি ইয়াসদা গুপ্তা আমাকে বলে একটা একটা করে সিন কর, আই ডু ইট। মানে ও ও আমার বড় দাদার মতো। মানে সেটাই আমি বলছি, আমার যারা সিনিয়র তাদেরকে আমি এতটাই রেসপেক্ট করি। তারা যদি আমাকে কোনোদিন কিছু করতে বলে, কোনো কারণে আমি ওদের 1% হেল্পে লাগি, আই এম অলওয়েজ দেয়ার। ফর দেবী অলসো, ফর ইয়াশ অলসো, ফর এনিবডি। শৌক্তিকদাকে তো আমরা অনেক আগে থেকে দেখছি, জলনপুর থেকে দেখছি। জলনপুর শৌক্তিকদার প্রথম টেলিভিশন ছিল। তো তারপরে ধর্নি মেয়ে। হ্যাঁ, আর তো মানে শৌক্তিকদাকে অনেকদিন থেকে দেখছি। তুমিও শৌক্তিকদার সাথে প্রথমে কাজ করেছো কিনা জানি না, তবে তুমি তো এই কাজটা তো করছো, মানে চেনা তো অনেকদিন থেকে শৌক্তিকদাকে। তো চেঞ্জ কিছু দেখতে পাচ্ছ মানে এই ছবিটা করার সময়? প্রচুর হার্ড ওয়ার্কিং হয়ে গেছে লোকটা। আচ্ছা, মানে অ্যাক্টর থেকে যেদিন ডিরেক্টর হয়েছে না,
প্রচুর হার্ডওয়ার্কিং হয়ে গেছে। ওর মতন হার্ডওয়ার্কিং খুব কম লোক আছে। মানে এমনি মানে সব করে ও, ডেডিকেশনটা খুব রয়েছে। সব করে। আমি বলছি তো, চা দেওয়া থেকে হি ডাজ এভরিথিং। চা দেওয়াটা হি ডাজ এভরিথিং, ওর কাছে কিছু যায় আসে না, ও জাস্ট চায় সিনেমাটা যেন ভালো হয়। আচ্ছা, আর ও অনেক বেটার কিছু ডিজার্ভ করে। এখনো পর্যন্ত যেটুকুনি পেয়েছে কম পেয়েছে, ও আরো বেশি কিছু ডিজার্ভ করে। এবং এই ছবিটাতে আমরা দেখছি রাহুল দাও রয়েছেন তোমার, আর রণবীর পাশাপাশি, এবং অঞ্জনা বসুও রয়েছেন। আগের সৌম্যর ক্যারেক্টারটা রাহুল দাই করেছে আর কি, ক্যারি ফরওয়ার্ড হয়েছে। হ্যাঁ, মানে সৌম্যদার কি এখানে ক্যামিও আমরা কিছু দেখতে পাবো না? না না, ওই ক্যারেক্টারকে রাহুল দা করেছে। আচ্ছা 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 আচ্ছা, মানে পুরোনো যে মানে দুটো ওই যে কালকে ট্রেলার লাঞ্চ বলছি ওটা 3টে টাইম লাইন রয়েছে। ইয়েস, ওই ক্যারেক্টারটাই তো করেছে তোমার। ইয়েস, তাই তো। হ্যাঁ, আর রাহুল দা তো বাবা। হ্যাঁ, তো মানে দেবী হচ্ছে মণিহারার মেয়ে, তো অবভিয়াসলি ওই ওদের গল্প না, হ্যাঁ, গল্পটা তো এদের। গল্পটা এদের। হ্যাঁ, তো এই মানে এদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম? মানে রাহুল আর সিনিয়র আমার সব ভালো। মানে রাহুল একটু বকাবকি করেন কি কেন বলবো? মানে মানে কিছু যদি অসুবিধা হয় তার জন্য? মানে আমি অনেকের থেকে শুনেছি রাহুলটা অনেক সময় বকাবকি করেন। অনেকের কথা ভেবে লাভ নেই। আমি তো মানে আমার যে পার্সপেক্টিভ, মানে উমের মতন সুইট মানুষ খুব কমই আছে, এত কোঅপারেটিভ। পরের দিন সকাল 4-5টার সময় করলে, সকাল 9টার সময় শুটিং, সে 6টা অব্দি এখানে শুটিং করে, লেডি শুটিং করে 9টার সময় শুটিং করতে গেছে। এইসব বলে লাভ নেই, মানে খুব ভালো লোক। আর তুমি সৌরভদার ইন্টারভিউতে আরেকটা কথা বলেছিলে, যেটা এখন নতুন হিরো কেন জন্ম নিচ্ছে না, নতুন হিরো কেন জন্ম নিচ্ছে না, এটা তুমি বলেছিলে। একটু যদি বলো, মানে আমাকেও যদি একটু বলো। মার্কেট সাইজ এরকম নেই বলে, মানে ইচ্ছে না, মানে নিয়ে যাবে। মানে এখন মানে মাঝখানে ইচ্ছিল না, আস্তে আস্তে নেবে। স্টার বা জিতে যখন নতুন পুরোনো যারা হিরো ছিল তারাই ব্যাক করছে, মানে তাদের কোথায় নতুন ছিল? পুরোনো নতুনে কিছু নেই, অ্যাক্টার্স হয়, গল্প অনুযায়ী তাকে সিলেক্ট করা হয়, তাই না? তো যার যা রিকোয়ারমেন্ট তাকে আনা হবে। এবার পুরোনো মানে হচ্ছে তার ব্র্যান্ড ভ্যালু বেশি না। এবার শোয়ের যদি বাজেট হয়, যদি বেশি টাকা দিয়ে যদি কাউকে আনা হয়, যে ও আসছে, ইনিশিয়াল পুশটা হয় না যে ওর সিরিয়াল আসছে। নতুনকে আবার তোমার 10টা যদি শো থাকে, যদি খেয়াল করে দেখো, 5টা এক্সিস্টিং লোকেরা করে আর 5টা নতুন লঞ্চ হয়। ইটস এ সাইকেল। আমরাও যখন এসেছি, আমাদেরও তো সিনিয়র ঋষি কৌশিক ছিল, ঋষি কৌশিক, বিক্রম চ্যাটার্জি, এরাও দেখো আস্তে আস্তে সিরিয়াল কমিয়ে দিয়েছে। আবার যখন 2-3 বছর 4 বছর বাদে আবার সিরিয়াল করবে। মানে এই যে সৌরভ চক্রবর্তীকে আমি যদি বলি, সৌরভ চক্রবর্তী বলতে যে স্টারে যে হিরো করতে আজারি কালভাব, তারপর সে তো মাঝখানে সিরিয়াল বহুদিন করেনি, তোমার সে ডিরেকশনে এখন লক্ষ্মী ঝাঁপি করছে, ব্রিলিয়ান্ট ডিরেক্টর। হ্যাঁ, মাসি দারুণ দেখো না, ব্রিলিয়ান্ট ডিরেক্টর। সে তার নিজের প্যাশনে করছে। এখন মনে হয় যে সে এখন 1 বছর 1.5 বছর সে টেলিভিশন করবে। হ্যাঁ, তাই জন্যই ব্যাক করছে। আবার এরা তো এদেরকে, এরা অনেক সিনিয়র না আমাদের, এরা যখন মুড হবে যে আমি সিরিয়াল করবো, সিরিয়াল শুরু হয়ে যাবে। আর তুমি তো প্রথম দিককার তোমার কাজ যদি বলি, এটা হইচইতেও তুমি কাজ করেছিলে, সেই যে হলুদ পাখি, ওটা 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 ত্রিজা চৌধুরী ছিল, ওটা তোমার মানে তোমার সাথে ওটা ত্রিজা চৌধুরী এবং গৌরব চ্যাটার্জিও ছিল। তো ওই কাজটা তখন সিলেক্ট করা কিভাবে? এই কাজটা এসেছিল, মানে ওটা কি তোমাকে অডিশন দিয়ে করতে হয়েছিল নাকি? অডিশন দিতে হয়নি, অডিশন অনেক বছর দিতে হয়নি, ওটা এসেছিল কাজটা। ত্রিধা আমার খুব ভালো বন্ধু ছিল বিফোর আই বিকেম অ্যান অ্যাক্টর। আমি যখন বিদেশে পড়াশোনা করছি, ও তখন অ্যাক্টর হয়নি, ও আছে হইচই নতুন প্ল্যাটফর্ম ওয়েবে আছেন, তখন আমি ফ্রি আছি, সিরিয়াল করছি না, করে নিয়েছি। আর মানে ওই কাজটা করার পর কি এখন এসে কোথাও গিয়ে রিগ্রেট হয় যে ওই খুব একটা ছোট ক্যারেক্টার ছিল, ওখানে খুব একটা ইম্প্যাক্ট ছিল? রিগ্রেট হয় না, না তোমার ওর মধ্যে রিগ্রেট হয়, যেন সিজন 2 আমি করিনি না। হ্যাঁ, সিজন 2টা করলে হয়তো হতো না, সিজন 2 করিনি আমি। হ্যাঁ, মানে কাজটা করার পরে রিয়েলাইজ করেছি ওটা আমার জন্য নয়। ওই জন্যই সিজন 2টাতে দেখা যায়। হ্যাঁ, আমাকে বলা হয়েছিল, আমি করিনি, বিকজ আমার তো ভিশন আছে না লাইফে। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আই হ্যাভ আ ভিশন, আমি নিজেকে এরকম ভাবে দেখতে চাই। তো এটা করার পরে রিয়েলাইজ করেছি যে এরকম ভাবে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারবো না, এই জন্য আমি করিনি। দেখো, সবার জার্নিতে, তুমি এত যে বললে, সবার জার্নিতে কিন্তু আপস এন্ড ডাউন আছে, চয়েসেস, গুড চয়েসেস আছে, ব্যাড চয়েসেস আছে। আই হ্যাভ মেড ব্যাড চয়েসেস অলসো। ঠিক আছে, ওইটা থেকে আমি শিখেছি বলেই আজকে কনফিডেন্টলি বলতে পারবো যে এরপরে আমি কি করতে, আমার কি করা উচিত।
আর তুমি আমাকে বলো যে কিছু ক্যারেক্টার যেগুলো মানে তোমার তুমি খেয়াল করে দেখো কাজের ভলিউম কিন্তু খুব হিউজ, হ্যাঁ প্রচুর কাজ করা হয়েছে। ইন টার্মস অফ প্রজেক্টস প্রচুর প্রজেক্ট করা হয়েছে। তোমার টাচউড মানে প্রচুর প্রজেক্টে ছোট ভালো ইম্প্যাক্টফুল নন ইম্প্যাক্টফুল অ্যাজ অ্যান অ্যাক্টর প্রচুর কাজ করা হয়েছে, which is good। নিখোঁজ মানে জি বাংলার কাজগুলো, জি ফাইভের কাজগুলো প্রচুর হয়ে গেছে, মানে আমি এবং সবকটাই খুব ভালো সিনেমা হয়েছে। Yes। এবং জয়কালী কলকাতাওয়ালিটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ জয়কালী কলকাতাওয়ালিটা অন্যরকম একটা গল্প ছিল, কি এখানে খুব লাউড কমেডি গুলো। তাই বলে তোমার মাসি সিনেমা ভালো লাগে না? না, মাসের সিনেমা ভালো লাগে, বাট জয়কালী কলকাতাওয়ালিটা খুব একটা ভালো লাগে, কারণ ওখানে কমেডি গুলো আমার খুব লাউড মনে হয়েছে। হ্যাঁ আমাদের জনরাল তো আন্ডারস্ট্যান্ড, মানে নিখোঁজ একরকম জনরাল সিনেমা। দেখো দেখেছো তুমি? হ্যাঁ নিখোঁজ দেখেছি, নিখোঁজ দেখেছিলাম, পলাশের বিয়ে সব দেখেছি, একরকম জনরাল সিনেমা। জয়কালী আরেকরকম জনরাল সিনেমা। জয়কালী কলকাতাওয়ালি টাইপ অফ সিনেমা যেটা তুমি মাঝখান থেকে তুমি খেতে খেতে ও আচ্ছা এটা হচ্ছে দেখলে। পলাশের বিয়েও তোমাকে কিন্তু প্রথম থেকে দেখতে হবে, কারণ কিভাবে তাদের দেখা হলো নিখোঁজ কিন্তু প্রথম থেকে দেখতে হবে। জয়কালী কলকাতাওয়ালি ইজ লাইক রোহিত শেট্টি ফিল্মস, মানে ব্রেনলেস, লজিক নো লজিক, ব্রেনলেস। ঠিক আছে, ওটা আমাকে প্রথম দেখতে হবে, কারণ রিধিমাদির ওই লন্ডনে আসা মানে আমি কে ওটা বুঝতে পারতাম। কিন্তু নিখোঁজ এরা জয়কালী কলকাতাওয়ালি এগুলো এইসব সিনেমা হচ্ছে ব্রেনলেস সিনেমা, মানে খেতে খেতে ও এরকম হচ্ছে হা 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 হা। সবই করতে হবে না, তুমি শুধু একটাতেই ফোকাস করলে এটাই হবে, অতটা ওরম মানে প্রিভিলেজ আমি নেই যে আমি মানে সবাইকে বলবো যে আমি শুধু এরকম টাইপের করবো। তাহলে দেখবে আমার উইকিপিডিয়া খুললে আমার শুধু 4টি সিনেমা হতো। আমাকে তো কাজ করতে হবে না। একদম। আর তুমি বলিউডে কাজ করার কি কিছু প্ল্যান রয়েছে? প্ল্যান কিছু নেই ভাই, আমি তো মাই অলওয়েজ ফোকাস ওয়াজ যেরকম দিদি বললেন যে দিদির বলিউডে একটা কাজ আসছে, তোমার কি কিছু আসছে? মানে আমার ফার্স্ট প্রায়োরিটি হ্যাজ অলওয়েজ বিন রিজনাল সিনেমা। আমি রিজনাল সিনেমা থেকেই কিছু করতে চাই। যদি ইন দ্য ফিউচার যদি কোনোদিন অপরচুনিটি হয় ডেফিনেটলি করবো, হু এম আই টু সে নো। কিন্তু মাই ফার্স্ট প্রায়োরিটি এন্ড দ্য লাস্ট প্রায়োরিটি উইল বি বেঙ্গলি সিনেমাস। আচ্ছা, মানে তুমি সাউথের কাজ এখন আমরা দেখছি আমাদের বাংলা থেকে অনেকে গিয়ে করছে, পরমদা করছেন, যিশুদা করছেন, বুম্বাদা করছেন, আজকে বুম্বাদার যেরকম মালিক দেখলাম। তো মানে সাউথের হ্যাঁ সিনেমাটা হলে দেখেছি, আমার মোটামুটি লেগেছে। আজকে রাত্রে আমি যাবো 11:30 সময় সুপারম্যান মানে এই আমি শুনলাম খুব একটা ভালো হয়নি। আমি বুম্বাদার ছবিটা দেখলাম, তবে আমার মনে হয়েছে যে মানে গ্যাংস্টার যেটা ভাইবস হয় রাজকুমার রাও, বাট সেটা উনি পুল আপ করতে পারছেন না। মানে উনি সবসময় হাসছেন, আমরা এটা গ্যাংস্টার মানে হ্যাঁ তো তোমার মাথায় অ্যানিমেল ঢুকে আছে। হ্যাঁ এই জন্য বা কেজিএফ এই নতুন ট্রেলারটা দেখে ধুরন্ধর। হ্যাঁ ধুরন্ধর খুব ভালো করেছে, মাথায় সেট হয়ে গেছে তোমার এখন ওইটা হচ্ছে তোমার বেঞ্চমার্ক। হ্যাঁ ধুরন্ধরে যেরকম ভিলেন তাকে দেখে দেখলে তোমার এটা তোমার বেঞ্চমার্ক হয়ে গেছে, এটা কিছু করার নেই, এটা কি বলে যাবে। আচ্ছা, আর আমরা যখন তুমি যেটা সুপারম্যানের কথা বললে আমি বলছি যে আমরা যখন একটা বাইরের কোনো ছবি দেখি, একটা অ্যানিমে যখন দেখি, বা একটা যখন সুপার পাওয়ারের আমরা যখন সিনেমা দেখি, মার্বেল বা এরকম কিছু, সেরকম টাইপেরই একটা ছবি আমরা দেবীকে বলতে পারি। দেবীর একটা সুপার পাওয়ার, যেটা কালকে শক্তিটা আমাকে বলছিলেন। না এটা সত্যি কথা বলবো, মার্বেল টার্বেলের সঙ্গে না প্লিজ কম্পেয়ার করো না বাংলা সিনেমা। না মানে সেরকম তো মানে ইটস আ গুড ফিল্ম, সিম্পল স্টোরি, লাভ স্টোরি আছে, অ্যাকশন আছে, ফ্যান্টাসি আছে, মানে বিকজ এই অ্যাভেঞ্জার্স মার্বেল মানে কিছু না তুমি কমেন্টে গালাগালি দেখবে। ঠিক আছে, লেটস বি রিয়েল অ্যাবাউট ইট। বাংলা সিনেমা অন দ্যাট লেভেল প্রচুর ভালো চেষ্টা করা হয়েছে। বাংলার একটা দর্শক আছে, তাদের ভালো লাগবে, আর যারা বাংলার দর্শক নয় তাদের দেখার দরকার নেই। আর তুমি আরেকটা জিনিস বলো, যে এটা অনেক অডিয়েন্সের কোশ্চেন, যে কালার্স বাংলাতেও তুমি কাজ করেছো এবং সান বাংলাতেও কাজ করেছো, তো দুটো চ্যানেলের টিআরপি আমরা দেখতে পাই না কেন? আমাদের কাছে শুধু স্টার যে পেজেই দেখবো, যে জিআরপি কম বলে। আচ্ছা, মানে ওটা যদি জিআরপি কখনো কি বাড়ার কোনো স্কোপ নেই? সেটা ওরা জানে। আচ্ছা, তোমাদের কাছে টিআরপিটা আসে কি করে? মানে তুমি যখন সানে কাজ করেছো, তুমি যখন সানে কাজ কালারসে যখন কাজ করেছো, টিআরপিটা আমি দেখি না। ইনিশিয়ালি যখন 3-4 বছর কাজ করছিলাম তখন টিআরপি দেখছিলাম, যতক্ষণ না বেঙ্গল টপার হচ্ছে ততক্ষণ দেখি না। কেন নিজেকে ডিপ্রেশনে ফেলে লাভ নেই। সান বা কালারসে কি বেঙ্গল টপার হয় না? হবে না। আচ্ছা, ওটা যেহেতু জিআরপিটা যেহেতু কম, মানে রিচ কম থাকলে তোমার মানে টিআরপিটা হবে কি করে? এবার এর কারণটা হচ্ছে এটা জিনিস খেয়াল করে দেখো, কালার্স স্টার আগে জি স্টার অনেক পুরোনো চ্যানেল, ওদের মার্কেট ক্যাপ অনেক বেশি, আর কালার্স তারপরে এসছে,
মানে ওরা ওদের অপারেশনস কম, সান নতুন চ্যানেল, তো ওদের আস্তে আস্তে বাড়বে ভালো হলে, তো বাইরের টাইম আমরা মনে হয় রিটার্ন করে যাবো। এবং আকাশ আটেও আমরা দেখেছি যে কোনো টিআরপি কাউন্ট, হ্যাঁ কিন্তু ওরা কোয়ালিটি মেনটেন করে, ওদের মানে কি বলবো, সাহিত্যের সেরা সময়। হ্যাঁ ওরা কনসেপ্ট গল্পের উপরে বেশি মানে প্রাধান্য দেয়। সো which is কেন কি ওরা অপারেটেড, প্রাইভেটলি অপারেটেড চ্যানেল না, ওটা ইটস নট কর্পোরেট অপারেটেড চ্যানেল। তো আর মানে আমরা আর একটা জিনিসও এখন দেখতে পাচ্ছি যে মানে তুমি এটা তোমার মতামতটা বলবে যে বাংলা সিনেমার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই এই বছরটাতে। কয়েকটা ছবি ভালো হচ্ছে, লাস্ট ইয়ারে আমরা যদি দেখি পুজোর পর তো বলছি এই বছর ভালো হয়েছে, এই বছর মোটামুটি চলবে, মানে সত্যি বলে সত্যি কিছু নেই। তারপরে এই রাত তোমার আমার, এই অঙ্ক কি কঠিন, একেন, এই ছবি সত্যি বলে সত্যি কিছু নেই, এগুলো সব ভালো চলেছে, এগুলো ভালো চলেছে। একেন পুজোয় না রিলিজ হয়ে 10 কোটি টাকার মতো বিজনেস করেছে। আচ্ছা হ্যাঁ, তো যেটা ওটিটিতেও এসে গেছে, তুমি হইচইতে দেখে নিতে পারো, হইচইতে আজকে এসে গেছে। 10 crore বিজনেস করেছে, 10 crore বিজনেস করেছে, মানে হ্যাঁ মানে অনির্বাণ চক্রবর্তী কোনো সুপারস্টার না হওয়া সত্ত্বেও সুপারস্টার, মানে একেনের হি ইজ এ সুপারস্টার, অনির্বাণ দা ইজ এ সুপারস্টার। না আমি কিন্তু বলছি অনির্বাণ ভট্টাচার্যের কথা বলছি না, চক্রবর্তীরই কথা বলছি, হ্যাঁ হি ইজ এ সুপারস্টার। এটা আমাদের পারসেপশনের প্রবলেম। মানে আমরা যদি লম্বা চওড়া মহিলারা যদি ও মাই গড না করে তাদেরকে সুপারস্টার মানি না, অনির্বাণ চক্রবর্তী ইজ এ সুপারস্টার। মানে কোন অ্যাঙ্গেলে কম, মানে ব্রিলিয়েন্ট অ্যাক্টর, ভালো মানুষ, অডিয়েন্স কানেক্ট আছে, সুপারস্টার হতে গেলে কি লাগে আর? না আমাদের এখানে সবাই বলে দেবজিৎ প্রসেনজিৎ, হ্যাঁ তো ডেফিনেটলি দে আর মেগা স্টার্স। আর সুপারস্টার বলতে দেবজিৎ প্রসেনজিতের সঙ্গে এদের কম্পারিজন হওয়া উচিত না, বিকজ একটা সময় এরা পুল অফ করেছে না এতদিন ধরে। হিটস গুলো তো এই যে বাকি আছে, আমাদের ধূমকেতু নাচে হিট হবে, রঘু ডাকাত সুপার হিট হবে, যদিও এটার সময় আমার মানে পুজোর সময় তো বড় বড় সিনেমাই আসছে। তারপরে শ্রাবন্তী দ্বীপটা, হ্যাঁ শ্রাবন্তী দ্বীপটা হচ্ছে তোমার এই দুর্গানগর। তাহলে কোনটার কথা বলছো? দেবী চৌধুরানী। আচ্ছা দেবী চৌধুরানী বুমরার সাথে যেটা করছে, ওটা ম্যাসিভ হবে। তো এই তো 2-3টা সিনেমা তো ভালো হবে। বনিদার বান্ধারাও আসছে। আচ্ছা তাই? হ্যাঁ ওকে। হ্যাঁ তো বনিদার ওটা অ্যাকশন ছবি হচ্ছে, মানে পুরো আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি হবে। মানে ওটার গল্পটা হচ্ছে মানে যেটা ওদের টিজার না, মানে একটা খবরের কাগজে বেরিয়েছিল, যেরকমটা আমরা ওই সাউথের পুজোতে আসছে ভালো হলে গুড ফর হিম। হ্যাঁ যেরকমটা আমরা কান্তারায় দেখেছি সেরকম টাইপের একটা গল্প হবে, ভালো হলে গুড ফর হিম। হ্যাঁ আর বাকি যা লাইন আপ দেখছি বিগ, বাট যদি এরা যদি ভালো করতে পারে ইটস গুড ফর देम। হ্যাঁ আর মানে তুমি আমাকে বলো যে তাহলে ছবি মাঝখানে চলছিল না একদম, এই পুজোর সময় খালি চলছিল, মানে ফেস্টিভ সিজন গুলোতে খুব ভালো চলছিল। তো গত বছরেও তাই হয়েছে, এই বছর থেকে কয়েকটা ছবি মানুষের ভালো লাগছে, তারা গিয়ে দেখছে। তো এটা কেন হচ্ছে, মানে ছবি দেখছে না কেন লোকে হলে? মানুষের মানে ওটা চেঞ্জ হয়ে গেছে না, পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। বড় ছবি ছাড়া মানুষের বাড়ি থেকে বেরোবে না। হ্যাঁ মানে অত ভালো ছবি তো হচ্ছে, বড় ছবি দরকার। আচ্ছা ভালো ছবি ওটিতে চলে আসবে, হ্যাঁ বড় ছবি ছাড়া, ভিজুয়াল স্পেকটাকল ছাড়া কেউ বাড়ি থেকে বেরোবে না। আচ্ছা মানে জওয়ান, পাঠান, ভিজুয়াল স্পেকটাকল ছাড়া, মানে দেবদা যে স্কেলে সিনেমা করছে সেই স্কেল ছাড়া আমার মনে হয় না বাড়ি থেকে কেউ বেরোবে। বা উইন্ডোজ পুজোর সময় যে ছবিগুলো বিগ করছে এগুলো হচ্ছে বড় ছবি, তো বিগ স্কেল ছাড়া আমার মনে হয় না কেউ বাড়ি থেকে বেরোবে। আচ্ছা এবং আমরা আরেকটা জিনিস এখন দেখতে পাচ্ছি, প্রোডাকশন হাউস ম্যাটার করছে সিনেমা হিট হওয়ার ফ্লপ হওয়ার পিছনে। কোনো মানে নেই, মানে উইন্ডোজ মানে হিট, ভালো সিনেমা করে বলে। হ্যাঁ তারপরে এসবিএফ এর সব ছবি চলছে না, তারপর আমরা এসবিএফ এর সব ছবি চলছে না, এখন চলছে না, বাট এসবিএফ একটা সময় একটা ইন্ডাস্ট্রিকে থেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। সবার আপস এন্ড ডাউনস থাকে, মানে ঐশ্বরিয়া রায়কে বাংলা সিনেমা করিয়েছে, হ্যাঁ হ্যাঁ একটু আন্ডারস্ট্যান্ড অজয় দেবগনকে, এক্স্যাক্টলি। তো ওদের যা ক্যাপাসিটি, মানে দে আর দ্য বেস্ট। মানে এসবিএফ এর মানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এসবিএফ কিন্তু বাংলাদেশে খুব ভালো বিজনেস দিচ্ছে। তুমি যদি বাংলাদেশে যদি দেখো যে তুফান, বাংলাদেশের ডেটা আই ডোন্ট বিলিভ, মানে ওটার তো অনেকটা বেশি কালেকশন থাকে কারণ ওদের টাকাটা অনেকটা বেশি হয়। প্রথমত বাংলাদেশের ডেটা আই ডোন্ট বিলিভ, বাংলাদেশি ডেটা কি ডেটা আসছে, কেউ বলছে 50 কোটি টাকা, 60 কোটি টাকা, স্টুপিডিটি। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট ডেটা। বেঙ্গলের ডেটা আই বিলিভ। হ্যাঁ, কেন কি আমাদের একটা স্ট্রাকচার আছে, ওখানে ওরকম স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি না, আমার মনে হয় না আছে। ঠিক আছে, কিন্তু 50, 60, 70 কোটি ইটস নট আ ম্যাটার অফ জোক। বলছে
মানে ইউএই তে বলছে দুবাইতে প্রচুর ভালো চলছে, কিন্তু আমি একটা পোস্টার দেখিনি দুবাইতে গিয়ে। তো ঠিক আছে, 20 কোটি 30 কোটি ভালো সিনেমা হলে তো হবেই। ওখানে একদমই মেগাস্টার আছে শাকিব খান, শাকিব খান, ঠিক আছে। ওখানে আমার একটা বন্ধু আছে সিয়াম আহমেদ, সিয়াম আহমেদ, হ্যাঁ ভেরি ট্যালেন্টেড গাই। হ্যাঁ হ্যাঁ শাকিব খান তো সুপার মেগাস্টার, হ্যাঁ, ঠিক আছে। সিয়াম আহমেদের জঙ্গলি এলো লাস্টে, দারুণ লেগেছে। খুবই ট্যালেন্টেড। আয়ুষে একটা সিনেমা করেছে সিয়ামের সাথে। আচ্ছা, ওটা কি এখন? ওটা আসবে, ওটা আসবে। মানে তোমার কি রকম বন্ধু, মানে ব্যক্তিত্ব যদি বলো? আরে আমরা একসঙ্গে তু জুটি মে মক্কার সিনেমা দেখেছি যতদিন ও কলকাতা ছিল। আচ্ছা, মানে সিয়ামটা কলকাতা থেকে এসেছিল? আচ্ছা, আয়ুষের সঙ্গে সিনেমা ছিল ওর। তো ও খুব ভালো, আমরা একসঙ্গে কত খাওয়া দাওয়া কত বেরিয়েছি আমরা, সুপার গাই। আমার শাকিব খানকে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। মানে তার পার্সোনালিটি বা পার্সোনালিটিটা তো স্টার ব্যাপার আছে। নট টু লার্ন, কবে থেকে কাজ করছেন, সুপার। এবং তুমি তুফানটার আর রিসেন্টলি তোমার বরবাদ, না সিনেমাগুলোর আমি কোয়ালিটি দেখছি অনেক বেটার, কি ভালো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি তো লাস্টে শাকিব খানের বরবাদ নিজেকে কি ভালো মানে প্লেসমেন্ট করেছে, এটা চয়েস অফ স্ক্রিপ্ট, মাউন্টিং। আর এটাই তো শেখার আছে। এটা যদি এটাই যদি কপি করে নিই না, হ্যাঁ, এখানে মার্কেট দৌড়াবে, হ্যাঁ কি না? হ্যাঁ, শাকিব খানের ওই সেম কনসেপ্টই যদি কপি করে দিই, ওই মানে ওরম ভাবে যদি মাউন্টিং হয় না, এনিবডি, যে কোনো কাউকে ভালো চলবে। আরে আহেড অফ টাইম আছে লোকটা। আমি কেন বলছি, তাণ্ডব দেখেছো? তাণ্ডব দেখেছি। তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা দেখেছো? হ্যাঁ, হেভি করেছে। ওখানে অ্যাকশন, মানে শাকিব খানের লুক, টাইটেল। আমি এম আ দেবজিৎ ফ্যান, ঠিক আছে। মানে নাও আই স্টার্টেড লাভিং শাকিব খান অলসো। কিন্তু শাকিব খানের ছবি তো এখানে এলে তো চলছে না সেরকম ভাবে, কারণ এখানে তুফান রিলিজ হলো। এখানকার লোকেরা এখানকার লোকেদেরকে চায়, তার মধ্যে আপনি ডিনাই করতে পারবো না যে হি ইজ নট গুড, হি ইজ ভেরি গুড। আমি না সিনেমাটা ওরকম ভাবে দেখি না ডেটা অনুযায়ী। আমি দেখি একটা ইন্ডিভিজুয়াল লোক, সে কি করছে, ভাই ওখান থেকে আমি শিখছি। আমার কিছু বলার নেই তো। আমার এখানে চলছে না, এখানে তো ভালো ছবি চলে না। কলকাতা মার্কেট, বেঙ্গল মার্কেট একটা অদ্ভুত মার্কেট। এখানে কোন ছবি চলবে কোন ছবি চলবে না তুমি কোনো প্রেডিক্ট করতে পারবে না। যে প্রেডিক্ট করতে পেরেছে সে ভগবান। তো ডোন্ট জাজ শাকিব খান উইথ বেঙ্গল মার্কেট। ও দেশে কিং আছে, ওখানে কিং আছে ভাই, ওখানে হিট দিচ্ছে অ্যাবসলিউটলি। আর কি চাই? কিন্তু কি ডেটা আই ডোন্ট বিলিভ। কেন একটা ইউটিউব চ্যানেল এক ডেটা বলে, আর একটু দূরে আরেকটা ডেটা বলে, কিন্তু খুব ভালো। এখানে যদি উনি এসে কাজ করতেন, মাঝখানে এসকে কিছু ছবি কাজ করছিলেন, কিন্তু এটা এসবিএফ থেকে একটা করেছিল নাকাব। হ্যাঁ, কিন্তু তখনকার শাকিব খান এখনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। হ্যাঁ, এখন আমি দেখতে পাচ্ছি এটা আমরা শিখলাম। আমাদের জেনারেশনের শেখা উচিত যে কি করে নিজেকে বদলে ভার্সন 2 হিসেবে এসে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। এবং তুমি প্রিয়তমার পর থেকে যদি চেঞ্জটা দেখো, আগের শাকিব খান আর এই শাকিব খানকে পুরো চেঞ্জ মনে হয়। এটাই তো, তার মানে কি, এটা আমাদের আশা দেখায় যে আমরা যদি খাটি, আমরা যদি চেষ্টা করি, আমরাও তাহলে কিছু করতে পারবো। ওইটা আশা দেখায় আর কি। এই তুমি বললে না মার্কেট খারাপ, মেবি কোনোদিন মার্কেট ভালো হয়ে যাবে ওরকম টাইপের ছবি করলে। বাট ওরকম টাইপের ছবি হচ্ছে খাদান, খুব ভালো চলছে। দেবদা করছে, শুধু একা দেবদা করলে তো হবে না। হ্যাঁ, সবাইকে মিলে করতে হবে। দেবদা ধরো সারা বছর খেটে যদি 5টা যদি ছবি করে, মাত্র 5টা সিনেমা, বছরে তো 50টা সিনেমা করতে হবে। বাকি 45টা কি করবে? জিদ্দারও 5টা ডান, মুম্বাদেরও 5টা ডান, সবাইকে করতে হবে। সোহম দা, অঙ্কুশ দা, ইয়াস দা, আর তো 15টা পড়ে থাকলো, ওটা কি করবে? হ্যাঁ, ওটা তো আমাদের জেনারেশনকে ধরতে হবে রে বাবা। তুমি বা আজকে বনিদা তোমাদের গ্যাস দাও করছে, গ্যাস দাও চেষ্টা করছে, সেন্টিমেন্টাল করলো, চেষ্টা করছে, আরো বড় বড় করবে। অঙ্কুশ দা মির্জা নিয়ে একটা চেষ্টা করলো, খুব ভালো। হ্যাঁ, বা বনিদা আজকে বান্ধারা করছে, অ্যাকশন ছবি, আউট এন্ড আউট। আবিদা বহুরূপী করছে, মানে একটা অ্যাকশন ছবি, ভালোই তো, দারুণ লোক। হ্যাঁ, আর তুমি বলো যে মানে এই যে আমি অনির্বাণ ভট্টাচার্যের একটা অ্যাকশন সিনেমা দেখতে চাই। রঘু ডাকাত আসছি, না ওটা তো ঠিক আছে, ওটা দেবদার। মানে আই ওয়ান্ট টু সি অনির্বাণ ভট্টাচার্য ইন অ্যান অ্যাকশন অবতার। বাট ফাটিয়ে দেবে, উনি কাজ করতে পারছে, লোকটা ফাটিয়ে দেবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। কিন্তু ফাটিয়ে দেবে। দশম অবতারে তারা একটু রেশ আমরা দেখেছি, মানে তার মধ্যে একদম প্রপার, লাইক দশহরা দেখে, দশহরা। হ্যাঁ, দশহরা নানি টাইপের ছবি যদি অনির্বাণ দা করে না। আর মানে তুমি অনির্বাণ দার এখন কাজ বন্ধ আছে, তো তুমি আমাকে বলো যে এই যে ফেডারেশন নিয়ে যেটা হলো,
সেটা তো আলটিমেটলি তো ঠিক হলো না, মানে প্রবলেম হয়েছে, তুমি যে আমাকে জিজ্ঞেস করছো তো, প্রবলেমটা হচ্ছে আমি যেহেতু অ্যাক্টিং এর বাইরে আরো 2-3টে জিনিস প্রতিদিন মাথায় লাগিয়ে বসে থাকি, যতক্ষণ আমি অ্যাক্টিং করছি মানে যতক্ষণ আমি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অ্যাক্টিং করছি ততক্ষণ আমি ইন্ডাস্ট্রিতে মাথা লাগাই। যখন আমি অ্যাক্টিং করছি না, দেখো না, এটা আমি 4 মাসে সেট আপ করেছি। স্টুডিওটা দেখাবে তুমি? হ্যাঁ দেখাবো। 4 মাসে সেট আপ করেছি, ডে নাইট দাঁড়িয়ে দাঁড়িয়ে সেট আপ করেছি, স্টাফ লাইন আপ করেছি, তো আমি অত মাথা লাগাইনি। এবার যা হচ্ছে না হচ্ছে সব ঠিক হয়ে যাবে, ইটস অল আ ম্যাটার অফ টাইম। হ্যাঁ, আর মানে তোমার কাছে যখন, মানে আমি এটা জিজ্ঞাসা করছি মানে যে তোমার কাছে যখন কাজ না থাকে তখন তুমি সেটাকে কিভাবে অন্য ব্যবসায় মাথা যায়। আচ্ছা, মানে তোমার এই যে স্টুডিওটা এইটা আছে, আমার আরো মানে অন্যদিকে আমার ইনভেস্টমেন্ট আছে, অন্য জায়গায় মাথা লাগাই। হ্যাঁ, আর যখন কাজ হয়ে যায় তখন যে এই যেরকম বিয়ের কাজ তোমার শুরু হয়ে যাবে, তখন তো এটাকে তুমি ভালো করে খুব একটা দেখতে পারবে। আচ্ছা, আমার স্টাফ আছে তো, পুরো টিম আছে, দিদিও আছেন, টিম আছে আমার প্রপার, অন্য জায়গায় আমার টিম আছে, আমার সব ফোনে কোঅর্ডিনেশন থাকে, আমার সিসিটিভি ক্যামেরা আমার এখানে থাকে, দেখি অসুবিধা হয় ওই যে বাইরে বসে আছে দেখো লোক মতন, সব লাইন আপ আছে। তো মানে তুমি বলো যে এই যে যখন তুমি কাজ না থাকে তখন আজকে এটা করেছো, বা আজকে যখন প্রথম দিকে যখন কাজ মানে যখন একদম থাকতো না, যখন এই ছেলেটা ভেলভেলা ডাকতো, তুমি অনেক দিনের পর একটা গ্যাপ নিয়ে কুঞ্জ ছায়া করেছো, তার মধ্যে যে টেক্কারা যাওয়াচ্ছে করেছে। হ্যাঁ, টেক্কারা যাওয়াচ্ছে, হ্যাঁ, ইউরাজদা ছিল। হ্যাঁ, মাঝখানে তো একটা সিরিয়ালের অনেকদিন গ্যাপ হয়নি সবু, দেখো আমি একটা সিরিয়ালের পরে মাঝখানে 2টো অরিজিনালস করেছি, তারপর একটা সিরিয়াল করেছি। অরিজিনাল বলতে কি চলো লেটস লাইক, তো তখন না জয় মা দুর্গা ছিল, হ্যাঁ, আরেকটা ছিল ফিরে দেখা, না ফিরে দেখা তো 2021-এ করেছি, ফিরে দেখা লকডাউনের পরে করেছি। হ্যাঁ, তো এটা করেছি, তো মাঝখানে মানে আর ঘুরতে চলে গেছি। ওই দামিনী বলে না যে ছবিটার নাম আমি তোমাকে বললাম, যে ওই রাগিনী ওই যেটা তোমার রাগিনীটা না, সত্যি কথা বলতে আমি কোন টাইম লাইনে করেছি এটা ঠিক মনে পড়ছে না আমার, ওটা এই ছেলেটার পরে করেছি না আগে, পরেই করেছি, মানে দুটোই করেছি। হ্যাঁ, আর আরেকটা গীতশ্রীদির সাথে কি তুমি আরেকটা করেছিলে? ওটা অর্জুনদা করেছিল। হ্যাঁ, ওটা অর্জুনদা করেছিল, সেই মেয়েটা অর্জুনদা। হ্যাঁ, ওটা আমি ভাবলাম তোমাকে ভাবছিলাম, অর্জুনদা করেছে। তো মানে আমি বলছি যে এই যে তুমি আরেকটা ভালো অ্যাক্টর, হ্যাঁ, অর্জুন চক্রবর্তী খুব ভালো, আমার ফেভারিট অ্যাক্টর, এখন হিন্দিতে কাজ করছে। হ্যাঁ, আমার ফেভারিট অ্যাক্টর গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এখন একটা টেলিভিশনও করছে, জানি শাহানা দিদি করছে। হ্যাঁ, নয়নতারা বলে। ওটা কি এসবিএফ প্রোডিউসার না? আমি আগে জানতাম এসবিএফ প্রোডিউসার। শাহানা দিদি, আমি জানি শাহানা দিদি। ও আচ্ছা, তাহলে আমি কনফার্ম জানতাম না, মানে তোমার থেকে জানলাম। তো না, গল্পটা বেশ ভালো হচ্ছে, কিন্তু গল্পটাকে অনেকে বলছে যে হয়তো চিনির মতো গল্পটা লাগছে। তাই নাকি? হ্যাঁ, মানে যেরকম মানে চিনিতে যেরকম ছিল একটা মেয়ে যে তার পাস্টের কথা যার মনে রয়েছে, এখানেও সেরকম লাগছে। হতে পারে এখানেও ভূতেদের সাথে সে কথা বলছে, বাট চিনিতে শুধু ওটা ছিল না, না কিছু জায়গা মিল রয়েছে। ঠিক আছে। আর তুমি হিন্দিতে তো সিরিয়াল যদি অফার পাও তো করবেই, মানে পরবর্তীকালে। আর তোমার এখন অনেক অসুবিধা আছে, কারণ হচ্ছে চেষ্টা করব, মানে কারণ হচ্ছে এখানে তো অনেক কিছু সেট আপ আছে আমার, কলকাতা ছেড়ে চলে গেলে মানে এইগুলো দেখা বিষয় আছে। হ্যাঁ, না অর্জুন চক্রবর্তী সিরিয়ালটা কি এখানেই শুট হচ্ছে? মানে আমি জানি না। আচ্ছা, মানে তুমি যেহেতু নো আইডিয়া। আচ্ছা, আমি যে বললাম না আমার প্রজেক্টটা হয়ে গেছে, আর কিন্তু যোগাযোগ নেই। আচ্ছা, মানে তখনই কথা, তখন যাওয়ার যোগাযোগ ছিল, তারপরে আর ওরকমভাবে যোগাযোগ নেই, আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেছি, দিদিরা সবার কাজে ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এবং তোমার চিনিতে দেখেছিলাম প্রচুর বড় বড় কাজ রয়েছে, অনুরাধা রায় থেকে শুরু করে, আমি যদি তারপরে বলি যে তোমার দাদুর চরিত্রে অভিনয় করেছিল, ওনার নামটা এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি। আমি না ওই তোমাদের বাড়িতে একজন থাকতো না, একজন বয়স্ক, মিঠু জেঠু, মারা গেছেন। হ্যাঁ, ওনার কথা যদি বলি, তার 3 মাস আগে মারা গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি যদি বলি দাদুর চরিত্র, কিন্তু আমি আমার দাদুর পার্টি করেছি। মনে পড়লো এখন যে অনুরাধা রায়ের যে হাজব্যান্ডের ক্যারেক্টারটা। এবং তারপর আমি যদি বলি ওই এর কথা, সোহাগ নামের কথা, তো অনেক বড় বড় অ্যাক্ট্রেসরা ছিলেন যারা ট্যালেন্টেড, তো তাদের সাথে কাজ করতে মানে করে কি শিখলে? পাঞ্চুয়ালিটি, মানে ঠিক আছে, মানে ওরম ভাবে কি ওরম হয়, বাট অনেক কিছু শেখা, মানে ওই জন্য মানে কাজ করে 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 হ্যাবিট হয়ে যায়, মানে শেখাটা ওই দেখে 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 ওদের অ্যাপ্রোচ, একটা ক্যারেক্টারের উপর অ্যাপ্রোচ হয়ে যায়, মানে ওরকম পার্টিকুলার বলে এখন সমস্ত সিরিয়ালই প্রায় কো অ্যাক্টর হিসেবে ছিল সৌরভ দা।
তুমি সৌরভদের সাথে পডকাস্ট করে, সৌরভদার সাথে কিন্তু তোমার দারুণ, এই ছেলেটা ভেলভেলেটা করেছে আর তারপরে ওইটা। হ্যাঁ, সৌরভদার সাথে এক্সপিরিয়েন্স কিরকম? খুব ভালো, ওর সঙ্গে আড্ডা মারতাম। মানে কেন কি পুরো সিরিয়ালে সবাই মহিলা ছিল, ছেলে একজনই, আমি আর সৌরভদা। হ্যাঁ, এই ছেলেটা ভেলভেলেটা না, চিনিতে, হ্যাঁ চিনিতে তো পডকাস্টটা যে শুরু হয়েছে, হ্যাঁ, এটা প্ল্যানিংটা আমরা দুজনে মিলেই করেছি। আচ্ছা, চিনির সময় কিভাবে কি করা যায় মেকআপ রুমে, তারপরে পডকাস্ট শুরু হয়েছে। হ্যাঁ, বাট ওটা আমরা দেখেছি অনেকটা পরে গিয়ে পডকাস্টে। হ্যাঁ, আর না আরেকজন ছিল যে চিনির যে বাবার ক্যারেক্টারটাতে অভিনয় করেছিল রোগা করে, আমার সাথে সেদিনকে দেখা হলো ওনার, আমি প্রেমিয়ারে, ভূতপূর্ব প্রেমিয়ারে। তো উনি যেহেতু ভূতপূর্বতেও যেহেতু ছিল, ওনার তো ডেট রোজ থাকতো না, মানে তোমার ডেটই রোজ থাকতো এবং সৌরভদার ডেটই রোজ থাকতো। হ্যাঁ, তাই জন্য তোমার সাথে ওই সৌরভদারই এটা শুধুমাত্র ছিল। উনিও ভালোবাসে, পলাশের বিয়ে করেছিল। হ্যাঁ, ওনার সাথে পলাশের বিয়েতে তো ছিল। হ্যাঁ হ্যাঁ, তো পলাশের বিয়ে এই যে একটা ড্রামা ছবি, যেটা তোমাকে একদম পুরোনো দিনের ফিল দিয়েছে, যারা ফ্যামিলি অডিয়েন্স রয়েছে কারণ তারা অনেকটা কানেক্ট করতে পেরেছে। তো পলাশের বিয়ে করে তুমি কতটা স্যাটিসফাইড? ভালো, ভেরি স্যাটিসফাইড। এবং মানে তোমার যে কাজগুলো তুমি করেছো তার মধ্যে তোমার পছন্দের কাজ সব থেকে একটা বা দুটো যদি আমাকে বলো। সবই ঠিকঠাক, মানে তার মধ্যে থেকেও যদি একটু বলো। ওরম ভাবে কোনো বলে ভেরি ডিফিকাল্ট, সেটা সব করা কাজ ওই সময়ের মধ্যে স্পেশাল ছিল। বা তুমি যদি টেলিভিশনের কথা যদি বলো, টেলিভিশনের দিক থেকে তোমার কোন কাজগুলো? এই ছেলেটা ভেলভেলেটাই বলবো, কেন কি ওটা আমার প্রথম দিকের প্রপার কাজ। তারপরগুলো তো ইউজ টু হয়ে গেছে, মানে প্রথম পপুলারিটি, মানুষ চেনা শুরু করলো, হ্যাঁ, ওটাই প্রথমটাই থাকে। আর তুমি আরেকটা তোমার ইউটিউবে কত সাবস্ক্রাইবার? আমার 1.5K। 1.5K? 1 লাখ হবে না? হ্যাঁ, সেদিন খুব স্পেশাল মনে হবে, আর যেদিন 10 লাখ হবে ম্যাটার করবে না, কারণ হয়ে গেছে ওটা। আর আমার মা সেদিনকে বলছিলেন যে তোমার সঙ্গে যারা নায়িকা হিসেবে কাজ করতেন, যেরকম এই ছেলেটা ভেলভেলটাতে, তাকে যেরকম আর দেখা যায় না এখন আর, মানে সে একদম ক্রেজ নেই। মানে অনেক নায়ক আছে, নায়িকা আছে যাদেরকে, আর নায়কদের তবুও দেখা যায়, নায়িকাদেরকে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। মানে যেরকম চিনিতে তোমার যে নায়িকা হয়েছিল, সে যেরকম একটা সিরিয়াল করেছিল এই ছেলেটা ভেলভেলেটা, এই সরি মানে এই করে সংসার সুখের রমণীর গুণে, তারপরে করলো রানু পেলো লটারি, আর তারপরে এই সিরিয়ালটা করলো। তো মানে তাদেরকে মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না। তো এটা কি মানে ইন্ডাস্ট্রির কিছু দোষ হচ্ছে, মানে তাদেরকে কাস্ট করা হচ্ছে না? ইন্ডাস্ট্রির দোষ কেন? মানে তাদেরকে ভালো ভালো অ্যাক্টরদেরকে কাস্ট করা হচ্ছে না? কাস্ট হচ্ছে কি হচ্ছে না সেটা হাউ ডু আই নো। আর তুমি আরেকটা জিনিস বলো যে মানে তোমার সিরিয়ালে যে নায়িকা চেঞ্জ হয়েছে প্রথমবার, মানে তুমি এতগুলো সিরিয়াল করেছো তার মধ্যে নায়িকা চেঞ্জ হয়েছে চিনিতে, তো এটা আমাকে তুমি বলো যে এটা মানে প্রবলেমটা কি, মানে তোমাদের কাস্টিং এরই ছিল নাকি প্রোডিউসার? সব টেকনিক্যাল টার্ম আছে, চ্যানেল আছে, প্রোডিউসার আছে, তোমার সাথে মানাচ্ছিল না? তাই নাকি? মানাচ্ছিল ভাই, প্রোমোটা তো ভালোই রেসপন্স ছিল। হ্যাঁ, প্রোমোটা ভালো রেসপন্স ছিল, প্রথম প্রোমোটা যেটা ছিল। বাট কিছু লোক বলবে অনেক কথা, বাট ভেবেচিন্তেই তো নেওয়া হয়েছে, ভেবেচিন্তেই রিপ্লেস করা হয়েছে। প্রথম প্রোমোটা কিন্তু একদম শুরু, ও তো ভালো করছে, আর একটা সিরিয়াল করলো তো রাঙামতি করছে, ভালো ভালোই তো করছে। হ্যাঁ, ওই চ্যানেলেই তো করছে, ওই চ্যানেলেই করছে তাহলে। তো আর তোমার সঙ্গে ডেস্টিনি, মানে কেউ হয়তো অন্য প্রজেক্টে বেটার হতো জীবনে। হ্যাঁ, আর মানে চিনিতে তোমার প্রোমোটা খুব ভালো রেসপন্স করেছিল, যেটা তুমি গাড়িটা যেটা আসছে ব্লাস্ট হচ্ছে গাড়িটা, ওটা খুব ভালো রেসপন্স করেছিল। তো তুমি চিনি যখন প্রথম শুনেছিলে, তুমি তোমাকে বললে কেন রাজি হয়েছিলাম, তো চিনি যখন প্রথম শুনে একটু অবাক লেগেছিল কি যে এরকম একটা কনসেপ্ট আমি তো আগে কখনো পড়িনি। আমার শাহানাদির সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। হ্যাঁ, শাহানাদির যেহেতু হইচই সিরিজ তো তুমি দেখেছো। করেছি, শাহানাদির সঙ্গে আমার কাজ করার ইচ্ছে ছিল। শাহানাদিও অনেক বছর ধরে আমাকে বলছিলেন যে তুই কি এই সময় ফ্রি আছিস, আমাদের সামাও হয়ে যাচ্ছিল না। শাহানাদিকে আমার খুব ভালো লাগে, আমার শাহানাদিকে মানে ওনার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আমার কাছে ম্যাটার করে না, যখন রাইটার যখন ভালো হয় না, গল্প কি ম্যাটার করে না, ওইটুকুনি ট্রাস্ট আছে যে আমি যখন অনবোর্ড থাকবো সেই রাইটার আমাকে মিসইউজ করবে না, ওইটুকুনি ট্রাস্ট বা ভালোবাসা তো আছেই। দেয় মানে লীনা গাঙ্গুলি হোক, শাহানা দত্ত হোক বা শ্রেয়াশিস চক্রবর্তী হোক, ওইটুকুনি বেসিক রেসপেক্ট মানে মানে ভালোবাসা আমাকে ওনারা দেয়, বা আমিও রেসপেক্ট ওনাকে দিই, যাতে ওনাকে মিসইউজ দেওয়া হয়। আমি স্নেহাশিস চক্রবর্তীর সাথে কি তুমি কোনো কাজ করেছো? টেক্কা রাজা বাচ্চা। হ্যাঁ, টেক্কা রাজা বাচ্চা, যেটা ইউবরাজদার যেটা সিরিয়ালটা ছিল, দেবচন্দ্রিমা দিয়েও বোধহয় ছিল। হ্যাঁ, তো টেক্কা রাজা বাচ্চাটা আমার অত মনে নেই, আমার তোমার নতুন সিরিয়াল গুলো খুব ভালো মনে হয়। অবভিয়াসলি তুমি যখন আরো ছোট ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, 2018 হার্ডলি তুমি প্ল্যানই করোনি কোনোদিন ইউটিউব চ্যানেলে। হ্যাঁ 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 হ্যাঁ, না আমার পোস্টারটা খুব ভালো মনে আছে, যে তোমার ক্যারেক্টারটা একটু বোকা বোকা ছিল, এটা মনে আছে। আর ইউবরাজদা ছিল, আর আরেকজন পুলিশ অফিসার হিসেবে ছিলেন, ওনার নাম হ্যাঁ। তো মানে একটা গাড়িতে বসে একটা পোস্টার দেওয়া ছিল,
তখন রাখি বন্ধন বলে সিরিয়ালটা হতো, Yes. তো মানে তখন ওইগুলো মনে আছে, বাট টেক্কা রাজা বাদশা পুরো মনে নেই। তো তুমি বলো যে টেক্কা রাজা বাদশা মানে তুমি ইন্ডাস্ট্রি অবস্থাটা বললে না কিছু, মানে কি বলবো মানে কেমন চেঞ্জ দেখতে পাচ্ছ, তো মানে চেঞ্জেস কি আছে, মানে উইথ টাইম এভরিথিং চেঞ্জেস না। মানে মানে তুমি বলো যে তুমি আরেকটা কথা যে ইন্ডাস্ট্রিতে যারা আসে, আমি যেরকম সেদিনকে একজনের ইন্টারভিউ করলাম আমার চ্যানেলে আসলে, তো জয়ী দেবরায়, তুমি জয়ী দেবরায়কে চেনো কিনা জানি না, মানে জয়ী দেব, মানে আলাপ নেই। হ্যাঁ মানে হৃদয় হরণ বিয়ে পাস সিরিয়ালটা করেছিল শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, তো ও জি বাংলা সিনেমা অরিজিনালসেও বোধহয় কাজ করেছে। আচ্ছা, তাই? হ্যাঁ তুই আমার হিরো বলে একটা কাজ করেছিল জি বাংলা সিনেমা অরিজিনালস, জি5 এ করেছে। আচ্ছা। তো জয়ী দেবরায় সেদিনকে বলছিল যে উনি যেরকম যখন ইন্ডাস্ট্রিতে আসেন অনেক মানে মাঝে মধ্যে অনেক পলিটিক্স এর শিকার হতে হয় অনেকে, তো তোমার ক্ষেত্রে কি কখনো এটা হয়েছিল? মানে না, নট এট অল। আচ্ছা, মানে যেরকম একটা ডিরেক্টরের সাথে সবসময় কথা বললে সে সবসময় কাস্ট করবে, মানে এটা কি তোমার কাছে কখনো হয়েছিল? নট এট অল ব্রো। আচ্ছা, মানে তুমি একটু ডিটেইলসে যদি একটু বলো। আমার তো নর্মালি ছিল, তুমি দেখতেই পাচ্ছ। হ্যাঁ আমার তো নর্মালি, আমার তো নিজের চয়েসে কাজ করেছি। হ্যাঁ একটা শেষ হয়েছে, গ্যাপ নিয়েছি, আরেকটা করেছি, মাঝখানে সিনেমা করেছি, বন্ধ ফরম্যাটে কাজ করেছি। হ্যাঁ সবার জার্নি আলাদা। এবার ও অত বেশি দিন কাজও করেনি। হ্যাঁ হ্যাঁ মানে আমার কন্টেম্পোরারি হচ্ছে তোমার রোহন, হ্যাঁ এরা যারা আমরা রোহন, একসঙ্গে অন দ্য সেম টাইম লাইনে এসেছি, ওদেরকে জিজ্ঞেস করবে, মানে ওরাও ওদেরও জার্নি আমার মতনই। ভদ্রগোবিন্দ, হ্যাঁ, আমার মতনই ওদের জার্নি। সবার আলাদা আলাদা জার্নি। ও হয়তো অন্যরকম শিকার হয়েছে, আমি শিকার হইনি ফর্চুনেটলি। তোমাদের টাইমেরই হিরো বোধহয় শহীদ আরফিন। না, আমাদের পরে এসছে। হ্যাঁ ইয়াবতী সৈয়দ দা আরফিন দা আমাদের অনেক আগে, অনেক সিনিয়র, বাট টেলিভিশনে আমাদের পরে এসছে। হ্যাঁ, তো তোমাকে আমি বলবো তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে সৌম্যজিতের ইউটিউব চ্যানেলটা ফলো করুন। খুব ভালো রিসার্চ, মানে ইজ আ সুপার গাইড। থ্যাংক ইউ। রিসার্চ অন পয়েন্ট। হ্যাঁ, আর পেশেন্স লেভেল খুবই ভালো। আরো বড় বড় কিছু করবে। থ্যাংক ইউ দাদা। আর তুমি দর্শকদের তোমার আপকামিং কাজ বা দেবী এগুলো নিয়ে কিছু বলো। আমার আপকামিং কাজ বেবিই আছে, এরপরে টেলিভিশন শো আছে, আস্তে আস্তে করে প্রমোস বেরোবে, দর্শকও জানবে। বাট প্লিজ সাবস্ক্রাইব। হচ্ছে চ্যানেলের নাম কি? সিস্টেম্যাটিক সৌম্য। প্লিজ সাবস্ক্রাইব সিস্টেম্যাটিক সৌম্য। মানে আমি মানে প্রবাবলি সৌরভ দার চ্যানেলের পরে তোমার সঙ্গে একটা প্রপার মাঝখানে রিস্পটির জন্য করেছি। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার সঙ্গে প্রপার কোনো ইন্টারভিউ নেই, আমি দেখেছিলাম অনেকদিন আগে, মানে তোমার শুধু সৌরভদের সাথে একটা বড় পডকাস্ট ছিল। আর পডকাস্ট আমি বেশি করিনি, সিরিয়ালের মধ্যখানে পডকাস্ট আমি বেশি করিনি এই কারণে যে আমার কাজ না আসলে ফালতু ইন্টারভিউ দিয়ে লাভ নেই। হ্যাঁ আমার জীবন কাহিনী কারোর শোনার দরকার নেই। কাজ দেখুক, মানে কাজই অ্যাপ্রিসিয়েট করুক, বাস। আমার এটাই বলবো, স্পেশালি তোমার জন্য। মানে তুমি যেটা করছো সুপার করছো। থ্যাংক ইউ মানে আই এম জেনুইনলি ইমপ্রেসড উইথ ইউর রিসার্চ। থ্যাংক ইউ। আর দেবী কবে রিলিজ আর তুমি একবার বলে দাও। আমি 25th of July at your nearest theaters। ভালো লাগবে, ফ্যামিলি সবাই মিলে দেখতে পারবে, বাচ্চারাও দেখতে পারবে। প্লিজ গো এন্ড ওয়াচ ইট। খারাপ না। আর দাদার টেলিভিশনও আসছে জি বাংলায়, অর্গানিক প্রডিউসার, তো সেটাও খুব তাড়াতাড়ি আসছে, এই মাসের মধ্যেই প্রোমো লঞ্চ। তো হ্যাঁ, তো সেটাও আসছে, সেটাও দেখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর দাদার স্টুডিওটার একটা ভিডিও আপনাদের ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো, তো সেখানেও আসতে পারেন। তো তুমি যদি একবার অ্যাড্রেসটা একবার বলে দাও, আমি ওখানে দিয়ে দেবো, মানে একবার অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।